সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানের ২০১তম পর্বে। সাথে আছে আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আপনারা জানেন যে সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর আমাদের আজকের অতিথি আছেন। আমি পরিচয় করে দিচ্ছি একে একে। আমার ডান প্রান্তে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার। তার পাশে আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান গণফোরাম। আমার বাম প্রান্তে আছেন মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক ডিবিসি নিউজ, এবং তার পাশে আছেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। চারজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, একই সঙ্গে আমাদের আরেকটি প্যানেলে আছেন দুজন সাংবাদিক অতিথি। একজন হচ্ছেন মশিউর রহমান খান, আমরা দেখতে পাচ্ছি, আর আসবেন, এখনও যুক্ত হননি আমাদের সাথে, আরিফ হোসেন, বিশেষ প্রতিনিধি এটিএন বাংলা। কিছুক্ষণের মধ্যেই তিনি যুক্ত হবেন। আমরা আজকে সমসাময়িক কয়েকটা বিষয় আছে, ছোট ছোট ক্যাম্পাস পরিস্থিতি, মামলার রায় ও রাষ্ট্রপতি নির্বাচন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা দর্শক শুরুতেই একটু যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির উপর। সর্বশেষ খবর হচ্ছে, কিছুক্ষণ আগে ছাত্রলীগের সঙ্গে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বৈঠকে বসছেন এবং তারা নিশ্চয়ই নির্দেশনা দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সংঘর্ষের যে ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে সেটি নিয়ে। আমি আমাদের সরাসরি এখানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, তাকে দিয়ে আমরা শুরু করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাম্প্রতিক পরিস্থিতি, এটা কতখানি আপনাদের জন্য অস্বস্তিকর বা অপ্রীতিকর, এটা যদি একটু ব্যাখ্যা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যথার্থই ঢাকা বিশ্ববিদ্যালয়, কারণ ঢাকা পড়েছে অনেক কিছু। যখন ছাত্র শিক্ষক সংঘর্ষে লিপ্ত হয় তখন সেই বিশ্ববিদ্যালয় ঢাকা পড়ারই কথা আর কি। তবে আমার কাছে একটি বিপন্ন বিষয় যে এমনটা তো হবার কথা ছিল না। কেন হলো, প্রশ্নটা ওখানেই, কেন হলো? এখন একটু গোড়ার দিকে যদি ফিরে যাই, যে তাহলে দেখব যে বর্তমান সংকটের শিকড়ে আছে 7টি অধিভুক্ত কলেজ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের একটি বিশেষ অবস্থান। তো সেই অবস্থানটি আমার কাছে খুব একটা যুক্তিযুক্ত মনে হয়নি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগেও এই বিভাগীয় সব কলেজই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। আমরা কলেজের পরীক্ষা নিতাম, মৌখিক পরীক্ষা নিতাম, খাতা দেখতাম, কোনো অসুবিধা হয়নি। আর এখন প্রধানমন্ত্রীর অনুশাসনে এবং সিদ্ধান্তে এই 7টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করা হলো। জাতীয় বিশ্ববিদ্যালয় সামাল দিতে পারছিল না, তবে জাতীয় বিশ্ববিদ্যালয় খুব একটা রাজিও ছিল না এই কলেজগুলো হাতছাড়া করতে, কারণ তাদের আয় রোজগারের ব্যাপার ছিল। যা হোক, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই কাজটি হয়েছে। তা কাজেই আমি মনে করি সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনটি খুব একটা যুক্তিযুক্ত নয়। এতে করে তাদের স্বার্থের কোনোই বিঘ্ন ঘটত না আর কি। কারণ যেভাবে অধিভুক্ত কলেজগুলোর ব্যবস্থা করা হতো তাতে করে হতো না, কিন্তু তার চাইতে বড় কথা হলো তারা একটা আন্দোলন গড়ে তুলেছে। তাদের একটা বক্তব্য আছে, বক্তব্যের পেছনে তাদের নিজস্ব যুক্তি আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল সেগুলো শোনা। আবার অন্যদিকে আন্দোলনকারীদের কোনো অধিকার নেই উগ্র হবার, নৈরাজ্য সৃষ্টি করবার। আন্দোলনই হবে। আমাদের মনে রাখা উচিত যে 1920-21 খিলাফত অসহযোগ আন্দোলন যখন চলমান ছিল, তখন 21-এ মহাত্মা গান্ধী হঠাৎ করে আন্দোলন স্থগিত করে দিলেন। কেন? কারণ হচ্ছে চৌরি চৌরা নামক একটা স্থানে উন্মত্ত জনতা থানা আক্রমণ করে উগ্র হয়ে উঠেছিল। মহাত্মা গান্ধী সেই মুহূর্তে আন্দোলন স্থগিত করলেন। তার কথা ছিল রাজনীতিতে উগ্রতার কোনো স্থান নেই।
তো এই উগ্রতা কখনোই সমর্থনযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি যেমন আমরা দেখেছি যে কলাপসেবল গেট ভাঙা হচ্ছে, ফুটেজে আছে, ছবিতে আছে, শাবল দিয়ে হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে, এই অধিকারটা নাই। আবার আমি আগেই কিন্তু বলে নিয়েছি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো অধিকার নেই দরজা বন্ধ করে নিজেদেরকে পাহারা বেষ্টিত রেখে বসে থাকা, আবার ছাত্রছাত্রীদের ফিরিয়ে দেওয়া, এটা কখনোই উচিত হয়নি। এখন এর মাঝখানে যুক্ত হয়েছে ছাত্রলীগ নামে একটি প্রেক্ষাপট। উপাচার্য প্রক্টর যখন ঘেরাও, তখন আমরা তথ্য পাচ্ছি যে ছাত্রলীগের কাছে বার্তা গেছে তাদেরকে উদ্ধার করার জন্য। এটা তো ঠিক হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ ব্যবহার করতে পারত। তো এখন ছাত্রলীগ যা করেছে তা নিয়ে নানান আলোচনা হচ্ছে। তবে আমার বক্তব্যটা হচ্ছে, ছাত্রলীগ কিন্তু এখন ছাত্রদের লীগ নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাহারাদার লীগ। আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়, একটি বিশেষ দলের প্রশাসন, দেশেরও নয়, দলের প্রশাসন। তো যার ফলে গোটা ব্যাপারটার মধ্যে একটা রাজনৈতিক প্রেক্ষাপট জড়িয়ে গেছে, এবং অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আছে বাম সংগঠনগুলো। পক্ষ বিপক্ষ থাকতেই পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দুদিক থেকেই বিষয়টি যথার্থভাবে মোকাবেলা করা হয়নি, যার ফলে ইংরেজিতে যেটাকে বলা যায় স্নোবল ইফেক্ট হয়ে গেছে, একটা থেকে আরেকটা ঘটনা ঘটে গেছে। আবার আমার কাছে আর একটা বিপন্ন বিষয় যে কলা ভবনে প্রক্টর অফিসের পাশে কলাপসেবল গেট ভাঙা হয়েছে, আন্দোলনকারী ছাত্ররা এই কাজ করেছে। তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন অজ্ঞাতনামা 50 জন ছাত্রের বিরুদ্ধে মামলা করবে, এটা তো পুলিশ করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা, তারা তো পিতৃতুল্য, আর ছাত্রছাত্রী যারা, তারা তো সন্তান তুল্য। সন্তানের বিরুদ্ধে বাবা কি কখনো মামলা করতে পারেন? এটা বিশ্ববিদ্যালয়ে নিয়ম নীতি অনুযায়ী তদন্ত করে দোষী ছাত্রছাত্রীদের বিচার করা যেতে পারত, শাস্তি দেওয়া যেতে পারত, কিন্তু মামলা করবার ব্যাপারটি আমার কাছে বিসদৃশ লাগছে। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু যথেষ্ট অশান্ত হয়ে উঠেছে। এই অশান্ত পরিস্থিতিকে শান্ত করবার প্রাথমিক দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের, বাইরের কোনো শক্তির নয়, রাষ্ট্রেরও নয়, আমি মনে করি আর কি। জি, আপনি একটু যদি দেন যে মানে সব ক্ষেত্রে কি একটা অদূরদর্শী একটা হলো কেন, প্রশাসনও কেন ছাত্রলীগের সহায়তা নিতে গেল, আবার যারা আন্দোলন করছে তারাও হঠাৎ করে এত উগ্র হয়ে কলাপসেবল গেট ভাঙতে গেল কেন? আবার অন্যদিকে ছাত্রলীগের মতন একটা সংগঠন, পুরনো একটা সংগঠন, তারাও আবার কেন সেখানে যেয়ে আবার ধন্যবাদ কার্যক্রমে যুক্ত হতে গেল? ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন সাহেব তো একেবারে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেরই বেশি জানেন এখানে আমরা যাই আছি। আর আমার একটু হ্যান্ডিক্যাপ হচ্ছে, আমি অন্য বিশ্ববিদ্যালয়ে পড়েছি যেখানে রাজনীতি বলতে কোনো কিছুই ছিল না। আমি করাচি ইউনিভার্সিটির কথা বলছি, ওই দিকে তো রাজনীতি বলতে কোনো কিছুই ছিল না ওই সময়। 65, 60, 64, 65 ওদিকে তো তখন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কি নোবডি নিউ, কারণ ওখানে এমনি রাজনীতি কম ছিল করাচিতে। আমি যখন ছিলাম তখন ওই বাঙালি আর মহাজিরাই কিছু রাজনীতি করতো, বাকিরা বুঝতো না। তারপরেও বাংলাদেশে একটু আপনাকে একটু বলি, আমরা দর্শক একটু অনুরোধ করি, আমরা ফেসবুকে কানেক্ট হয়েছি আমাদের এই অনুষ্ঠানটি, আমাদের এটা facebook.com/বাংলাভিশন, আর এছাড়াও পরবর্তীতে youtube.com/বাংলাভিশন নিউজ। তবে আমরা অবশ্যই প্রত্যাশা করি যে আপনারা গঠনমূলক মন্তব্য বা প্রশ্ন করবেন, যাতে আমাদের অনুষ্ঠানটাকে সহায়তা করে, এবং আমরা যাতে সেখান থেকে আপনাদের কথাগুলো যাতে আবার আমাদের অতিথি যারা আছে তাদের কাছে বলতে চাই। সুতরাং একটু ভেবে চিনতে সুচিন্তিত আপনার মতামত বা প্রশ্ন যদি করেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, তো আমি যেটা বলার চেষ্টা করছিলাম, তখনও একটা ছাত্র রাজনীতি ছিল ওই সময়, এখনও ছাত্র রাজনীতি দেখছি, বিশেষ করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের থেকেই বিশ্ববিদ্যালয়ে হত্যা হয়েছে কোনে ঢালাওভাবে। হ্যাঁ, 11 জন 15 জন স্টুডেন্ট, 7 জন। তো এই যে একটা, তারপরে আমরা দেখলাম যে, যেটা দেখছি যে
এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমি বলি, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, অন্য বিশ্ববিদ্যালয়েও যা দেখছি, আমার মনে হয় যে, আমার ব্যক্তিগত মত যে এইখানে ছাত্রদের চাইতে শিক্ষকরা রাজনীতি করছেন বেশি, এবং এই শিক্ষকদের রাজনীতি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িয়ে যাওয়ার কারণে এইটা এক ধরনের আপনার সংক্রামক ব্যাধির মতো স্টুডেন্টদের ভিতরে গিয়েছে। স্টুডেন্টদের ভিতরে একটা পোলারাইজেশন, আমাদের স্যার বসে আছেন সামনে, উনি হয়তো আরও এই বিষয়ে ভালো বলতে পারবেন। ছাত্রদের মধ্যে একটা পোলারাইজেশন হয়েছে, এবং অফকোর্স মানে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজেদের কোনো আপনার ডাকসুর কোনো ছিন্নভিন্ন এখানে নাই, কাজেই ছাত্রদের কথাগুলো কারা তুলে ধরবে? বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংগঠন হয় তাদের কাজই হচ্ছে যে অন্যান্য সাধারণ ছাত্রদের যদি কোনো সমস্যা থাকে সেটা নিয়ে আলোচনা করা কর্তৃপক্ষের সাথে। এখানে যারা আলোচনা করতে যায় তারা একটা পলিটিক্যাল মোটিভ নিয়ে যায় বা একটা পলিটিক্যাল আইডিওলজি বিশ্বাস করে যায়, যেই কারণে এখানে আমরা দেখছি যে যদিও বলা হয় যে এটা বাম দলের সংগঠন ছাত্র ইউনিয়ন, এখন যারা এই এটার মধ্যে জড়িত, ছাত্র ফ্রন্ট বা ছাত্র ইউনিয়ন, যেটা বাম মোর্চারই বলা হয়ে থাকে বেশি। তো এই বিষয়টাতে তাদের কাছে, তারা আজকে যদি এই প্রশ্নটা যে তারা শাবল নিয়ে কেন গেল, তারা তো শাবল নিয়ে যাওয়ার কথা, তারা আর কি নিয়ে যাবে? কারণ যেই এই অবস্থাতে তো অন্যরাও তো শাবল নিয়ে যাচ্ছে, অন্যরা তো লোহার রড বের করছে। একসময় নিশ্চয়ই আপনারা যখন এখানে ছাত্র ছিলেন তখন হকি স্টিক ইউজ হতো, এখন তো আর হকি স্টিক ইউজ হয় না, এখন রামদা ইউজ হচ্ছে। এখন এই নৈরাজ্য পরিস্থিতিটার এটা কিন্তু একটা বিস্ফোরণ, ছোটোখাটো আমি বলবো, বড় বিস্ফোরণ না হলো ছোটোখাটো বিস্ফোরণ। এইটা সংক্রামক ব্যাধির মতো অন্যান্য জায়গায় হতে পারে। ইতিমধ্যেই চিটাগং ইউনিভার্সিটিতেও কিন্তু একটা এই ঘটনা ঘটেছে, ছড়াচ্ছে এটা। কাজে এই উত্তেজনা ছাত্রদের ভিতরে, এটা ইজ গোয়িং টু এফেক্ট এন্টায়ার আপনার এডুকেশনাল যতগুলো ইনস্টিটিউশন আছে, বিশেষ করে 7টা যেই কলেজকে অন্তর্ভুক্তি করা হচ্ছে, এই 7 কলেজেও এখন এই ধরনের একটা অস্থিরতা শুরু হবে। এখন এই অস্থিরতাটা নিরসন করার কাজও কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এখন ওনারা যেটা ডক্টর আনোয়ার হোসেন বলেন, ওনারা যদি তাদের ছাত্রদের কথা না শোনেন বা ছাত্রদের সাথে না বসেন, যেই গ্রুপেরই হোক, তাহলে তো এটা রিজলভ করা বাইরের পক্ষে মামলা করে বা পুলিশের হাওয়ালে করে দিয়ে তো এটা রিজলভ হবে না, বরং এটা আরও উত্তেজনা বাড়বে। জি। মুন্না হাসান, ছাত্র রাজনীতি একদম শুভ নয়, রাজনীতিতে কেন শিক্ষক, ডাক্তার, আইনজীবী সহ পেশাজীবীরা, নানান প্রশ্ন। ছাত্রলীগ, ছাত্র রাজনীতি নিয়ে আরও কিছু কমেন্ট আছে, সব কমেন্টই আমরা পাঠ করতে পারছি না। আপনারা যত বেশি সুচিন্তিত মতামত দেবেন, পরামর্শ দেবেন, আমরা উচ্চারণ করতে আমাদের জন্য সুবিধা হবে। মঞ্জুরুল ইসলাম, ক্যাম্পাস পরিস্থিতির সাম্প্রতিক এই ঘটনার প্রবাহটা আসলে কি, এর থেকে আমাদের শিক্ষাটা কি? ধন্যবাদ আপনাকে। আমি ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেব যেখানে শেষ করেছেন এবং সূচনা বক্তব্যে যেটি বলেছেন যে ছাত্রদের চেয়ে শিক্ষকরা রাজনীতি করছেন বেশি, আপাত দৃষ্টিতে এমনটা মনে হচ্ছে। এর সাথে আমি আরেকটু যোগ করে বলতে চাই, শিক্ষাঙ্গনে মূলত দুটি অংশ, যদি দুটি পক্ষ দেখি, একটি ছাত্র পক্ষ আর একটি শিক্ষক পক্ষ। এই সাম্প্রতিক ঘটনায় এবং সাম্প্রতিককালের ঘটনাবলী আমাদের কাছে মনে হয় ছাত্রদের মূল কাজ যেটা করার, শিক্ষা নেয়া, এবং শিক্ষকদের মূল কাজ, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বলি, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক আমার পাশে বসা, ওনার পাশে বসে এগুলো বলা এক ধরনের বেয়াদবি। আমরা এরকম শিক্ষা নিয়েছিলাম, কিন্তু আজকালকার প্রেক্ষিতে এগুলাকে বেয়াদবি মনে করে না। ফলে শিক্ষকরাও শিক্ষকতা বাদ দিয়ে যেন বাকি সব কাজে ব্যস্ত, আর ছাত্ররা কেবল শিক্ষা নেওয়া ছাড়া বাকি সব কাজে ব্যস্ত। এইটা হচ্ছে মূল সমস্যা। আমরা যত আলোচনা করব, কনক্লুশনে গেলে আমার মনে হয় এই সমস্যা থেকে বেরিয়ে আসলে সকল সমস্যার সমাধান সম্ভব ছিল। আমি বিনীতভাবে স্যারের একটি কথার সাথে দ্বিমত করতে চাই, ভিন্ন মত পোষণ করতে চাই। স্যার বলছেন ছাত্র শিক্ষক যখন সংঘর্ষে লিপ্ত হয় তখন আমাদের শঙ্কার বিষয় একটু বিব্রত। আমি কিন্তু তার চেয়েও গভীরভাবে দেখি, যখন শিক্ষক সংঘর্ষে লিপ্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন ছাত্র শিক্ষক সংঘর্ষে লিপ্ত হবে, এটাই তো স্বাভাবিক। কারণ আমরা ছাত্ররা তো শিক্ষকদের কাছ থেকেই অনুকরণ করি, শিক্ষা গ্রহণ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি দিন আগের কথা না, আমরা আমাদের টেলিভিশনে প্রচার করেছি যে শিক্ষক সমিতির সভা, শিক্ষকরা যখন হাতাহাতি মারামারি করে রক্তক্ষয়ী ঘটনা ঘটান, তখন কিন্তু এগুলো অপ্রত্যাশিত না।
এইটা ফলে সেখানেই সূচনা, কিন্তু আমি মনে করি আজকের এই ঘটনার সূচনা সেখান থেকে। যেদিন ওই ঘটনার সংবাদ আমরা প্রচার করি, আমার বুক তখন দুরু দুরু কাঁপছিল, আমার লজ্জা হচ্ছিল। আমি সেই ঢাকা বিশ্ববিদ্যালয় একজন সামান্য ছাত্র, যেখানে আমরা শিক্ষকদের দেখলে চোখের দিকে তাকিয়ে কথা বলতাম না, নিচের দিকে তাকিয়ে পায়ের দিকে তাকিয়ে আমরা হেঁটে যেতাম। সেই অবস্থায় সেই শিক্ষকরা কি করে একজন আরেকজনের উপরে আক্রমণ করতে পারেন? সেই জায়গায় ছাত্ররা তো করবেই। আরেকটা আমি বিষয়, একটু যোগ করে দেই, যুগ কিন্তু অনেক পাল্টে গেছে। আমি বললাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু ঢাকা পড়েছে, কিন্তু পাল্টানোটা তো পজিটিভ হচ্ছে না, না পজিটিভ হলো না। না, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিভাগের বাইরে যদি কোনো ছাত্রছাত্রী করিডোরটা হাঁটে, দরকার হলে আমাকে ধাক্কা দিয়ে চলে যায়। না, এখন তো স্যার আমি যে শিক্ষক, বয়স দেখেও তো বোঝা উচিত, তবু ধাক্কা দিয়ে চলেছে। সেটাই বলছি। এবং আর একটা লক্ষ্য করেছি, শিক্ষকদের অফিস কক্ষ যদি বন্ধ থাকে, ছাত্ররা সে দরজার উপরে পা দিয়ে, পেছন দিয়ে পা দিয়ে দাঁড়িয়ে গল্প করে, মোবাইলে ফোন কল করে। এইটা কিন্তু তো স্যার এটা আমাদের জন্য একটা অবক্ষয় অকল্পনীয় ঘটে বিষয়। গেছে, ঘটে অবশ্যই। গেছে। আমরা যখন ছাত্রত্ব ছিলাম তখন এটা অকল্পনীয় বিষয়। আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে এই যে 7টি কলেজ নিয়ে যে আলোচনা, এটা জাস্ট আমি এক লাইনেই বলতে চাই, জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরি করা কিন্তু হয়েছিল এই অধিভুক্ত কলেজগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য। সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় নিজের ভারই তো বহন করতে পারছে না স্যার। আমরা যখন ছাত্র ছিলাম 25 জন ছাত্র ছিল একটা ক্লাসে, এখন তো সেই সংখ্যা কত আপনারা বলতে পারবেন? কোথাও কোথাও শত ছাড়িয়ে গেছে। একজন, মানে আমিও অল্প কিছুদিন শিক্ষকতা করেছি দেশের বাইরে, 25 জন 35 জনের বেশি একটা ক্লাসে সত্যিকার অর্থে একেবারে পাঠদান করাটা একটা অবাস্তব বিষয়। আরেকটা ছোট ছোট 2-3টা বিষয় আমি খালি একটু বলতে চাই। এখানে আমার কাছে একটি লজ্জা লাগে আরেকটা বিষয়, জাতির জনক বঙ্গবন্ধু কিন্তু বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ তৈরি করে দিয়েছিলেন, স্বায়ত্ত শাসন দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়কে, এটি স্বতন্ত্র রাষ্ট্রের মতো কিন্তু তাদের অধিকার, তাদের ভূমিকা, তাদের কর্তৃত্ব। সে জায়গায় আজকে আমরা আমাদের সময় যাদেরকে উপাচার্য হিসেবে পেয়েছি, আমি একেবারে মনে আছে অধ্যাপক শামসুল হক স্যারের কথা, আপনারও মনে থাকবে, আমরা একই সময়, উনিও কিন্তু একবার এই ধরনের আক্রান্ত হয়েছিল ছাত্রদের আন্দোলনের মুখে। উনি নিজে ঘোষণা দিয়েছিলেন বটতলায় যে আমি উপাচার্য পদ ছেড়ে দিতে চাই। ছাত্ররা গিয়ে তার হাতে পায়ে ধরে তাকে নিবৃত করেছিলেন যে স্যার আমরা চাই আপনি থাকেন। আন্দোলনের পরও কিন্তু আমরাও নিবৃত করেছি স্যারকে যে স্যার আপনি চলে যাবেন, এইটা আমরা চাই না, আমাদের জন্য লজ্জা। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় মাত্র কয়েক দশকের মাথায়, আমি কল্পনা করতে আমার আমি ভাবতেই পারি না যে একজন উপাচার্য 3টি গেট তালা দিয়ে তিনি বসে থাকবেন ছাত্রদেরকে আন্দোলন অ্যাভয়েড করার জন্য। আমি আমার কাছে না, চোখের সামনে মঞ্জু, আমি বলি, এই যে শিক্ষক, আমি আক্তার ভাই ভিপি ছিলেন, বাবলু ভাই জিএস ছিলেন, আমি ভিসিদের সামনেও এবং যে কোনো ডিপার্টমেন্টের চেয়ারম্যান শিক্ষকদের সামনে তাদের যে অবনত মস্তকে দাঁড়িয়ে থাকা, শিক্ষকদের প্রতি সম্মান, মানে ভিসির সামনে কথা বলা তো এটা অকল্পনীয় বিষয়। সাধারণ শিক্ষক, ডিপার্টমেন্টের চেয়ারম্যান, মানে ভিসি আমাদের মনে হতো যেন প্রেসিডেন্ট, দেবতার মতো একটা ব্যাপার ছিল। প্রেসিডেন্ট তো ধরেন আমরা অন্যভাবে যদি দেখি, সে জায়গায় প্রথম আমার কাছে মনে হয় আপত্তিকর, একেবারে আমি যদি নির্মোহ বিশ্লেষণ করি, একজন উপাচার্য ছাত্রের যত দাবি তার কাছেই তো উনি উত্থাপন করবেন, সকল দাবি তো তিনিই শুনবেন, শোনার পরে তিনি 3 স্তরের তালা দিয়ে বসে থাকবেন। এইটা আমার কাছে অকল্পনীয় বিষয় হয়। তারপর যদি আক্রান্ত হন, তিনি যদি কোনো কারণে সন্ত্রস্ত হন, প্রথম তার কাজ ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে, সেই সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক ভূমিকা রাখছে, সকল রকমের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনি পুলিশ আছে, আনসার আছে, প্রয়োজনে আপনি সেনাবাহিনী তলব করতে পারেন। মানে এখানে সেনাবাহিনীর একজন অত্যন্ত বলিষ্ঠ সদস্য আছেন বলেই বলছি। কিন্তু সে জায়গায় উনি না করে ছাত্রলীগকে আমি মোটেই দোষ দিই না স্যার। আমি বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ছাত্রলীগের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, এই ঘটনার জন্য ছাত্রলীগকে যারা দোষী করছেন তাদের সাথে আমি একমত না। একজন উপাচার্য অথবা প্রক্টর যদি আক্রান্ত হয়ে ছাত্রলীগের কাছে সাহায্য চান, ছাত্রলীগ তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সেই সহায়তা করবেন, অর্থাৎ পরোক্ষভাবে তারাই সন্ত্রাসী, যদি এখানে সন্ত্রাসী ঘটনা বলি, তারাই উদ্বুদ্ধ করেছিলেন সেই ছাত্রলীগকে সন্ত্রাসী ঘটনা যাওয়ার জন্য। তার মানে কি এই যে ছাত্রলীগকে কেউ অধিকার দিয়েছে ছাত্রছাত্রীদের পেটানোর? এখন যদি স্যার উল্টাভাবে বলি, আমি যুক্তির জন্য বলি স্যার, কুতর্ক বলতে পারেন, একজন শিক্ষক আক্রান্ত হবার জন্য সে যেই হোক, আমি যদি দেখি আমার সামনে আমার শিক্ষককে কেউ আক্রমণ করেছে, আমি সর্বশক্তি দিয়ে
তাকে প্রতিহত করব। এখন কথা হচ্ছে আমাদের আমাদের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে কথা ছিল উপাচার্যকে আক্রমণ করবার। উনি কোত্থেকে জানলেন? যার ফলে ছাত্রলীগ মারমুখী যে তাহলে কি ইন্টেলিজেন্স ইনফরমেশন ছিল নাকি? আমার কথা হচ্ছে ছাত্রই ছাত্রলীগ হোক ছাত্রদল হোক, আমি বাংলা একাডেমি যখন চালিয়েছি আমার কাছে ছাত্রলীগ ছাত্রদল কিছুই ছিল না। তুমি ছাত্র বা ছাত্রী কিনা তোমার আইডেন্টিটি কার্ড দেখাও, এর বাইরে কোনো পরিচয় আমার কাছে গ্রহণযোগ্য ছিল না। সরাসরি আমার সঙ্গে কথা বলো, কারো মাধ্যমে নয়। আমি মনে করি বিশ্ববিদ্যালয় উপাচার্যের উচিত ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা। এটাই বলতে আমি যে তর্কের জন্য বলছি যে এখানে ছাত্রলীগের যত না আমরা অপরাধ হিসেবে দেখি, সেখানে প্রশাসনের দায়িত্ব পালন ক্ষেত্রে ব্যর্থতা এবং এক ধরনের, আমি মনে করব যে এই জায়গায় প্রশাসনের এই অপ্রয়োজনীয় পদক্ষেপের ফলে, অদক্ষ পদক্ষেপের ফলে আজকে ছাত্রলীগকে কলঙ্কিত করেছে, আজকে প্রশাসনকে কলঙ্কিত করেছে। আজকে এখানে শিক্ষক, রাজনীতির সাথে জড়িত শিক্ষক সমিতি ছিল, সিন্ডিকেট ছিল, সিনেট মেম্বাররা ছিল, তাদের কারো সহযোগিতা না নিয়ে আপনি শেষ পর্যায়ে একজন ছাত্রলীগের বা ছাত্রলীগের নেতার কাছে সহযোগিতা চাইলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারীকে আপনি অসম্মানিত করেছেন। সর্বোপরি আজকে দেখেন সরকারকে বিব্রত করা, এবং এখন এই রাতের বেলা আওয়ামী লীগকে বসতে হচ্ছে ছাত্রলীগ। সেই জায়গায় আমি খালি শেষ কথা বলবো, যেটা নিয়ে আপনি বললেন যে এই পরিস্থিতি কি মনে করেন, শেষ বাক্য হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন সকল আন্দোলনের সূতিকাগার ছিল, এই পচা শামুকে পা কাটে আমরা যেমন সাধারণ কথা বলি, 1/11 গভর্নমেন্টের সময় অনেক কিছুর পরে এই ছাত্র সংগঠন বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু এই অশনি সংকেত শুরু হয়েছিল সরকার পতনের, অন্যান্য অনেক সময় হয়েছিল। ফলে এই সরকারের অনেক ভালো কাজের ফলে এই ছাত্রলীগ বা ছাত্র সংগঠন অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় এই ছোট ঘটনা থেকে যে কোনো রকমের বিস্ফোরণমুখী ঘটনা ঘটতে পারে, যার প্রমাণ হচ্ছে দেখেন কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, অন্যান্য শিক্ষাঙ্গনগুলোতে ছড়িয়ে যাচ্ছে। জি, ধন্যবাদ। আমরা একটু যাব আরেকটি স্টুডিওতে। ইতিমধ্যে যুক্ত হয়েছেন আরিফ হোসেন, বিশেষ প্রতিনিধি 18 বাংলায়। দর্শকরাও প্রচুর সাড়া দিচ্ছেন। সোয়েব চৌধুরী, মাসুদ শওকত, আমিন, পলাশ, মাইনুল আলম, ছোটন, সবারই উদ্বেগ উৎকণ্ঠা বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে, এবং তারা আরও বলিষ্ঠভাবে এবং আরও যাতে এই বিষয়ে আলোচনা হয় তার অনুরোধ করছেন। আমরা নিশ্চয়ই আলোচনা আমাদের আছে। আমরা আরিফের কাছে যুক্ত হতে চাই। আরিফ, যদি এই ঘটনার বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে। যেটা বলা দরকার আমার মনে হচ্ছিল স্যারের সাথে যে যুক্ত করেই বলতে হয় যে স্যার বলছেন যে একজন ভিসি এই তার 3টি স্তরের দরজা বন্ধ করে আন্দোলন চলাকালীন নিজেকে মুক্ত করার চেষ্টা করেছিলেন। আসলে বিষয়টি তেমন কিনা জানি না, তবে আমার কাছে যেটা আগে থেকে একটু ব্যাকগ্রাউন্ড টেনে জানানো দরকার মনে হচ্ছে যে সেটা এই ছাত্র, অর্থাৎ যে 7টি কলেজের ছাত্ররা আন্দোলন করছে তাদের রেজাল্ট দেবার এবং তাদের শিক্ষা জীবনের যে নতুন করে স্থবিরতা দেখা দিয়েছে, অর্থাৎ আবার সেশন জটের শিকার তারা হচ্ছেন, সেইটা নিয়ে কিন্তু ইতিপূর্বে গত নভেম্বর বা এই সময়টা কিন্তু একটা বড় আন্দোলন তারা করে এই ইডেন কলেজ সহ এই নীলক্ষেত অঞ্চলের কলেজগুলো বন্ধ করে রেখেছিল এবং এখানে তারা রাস্তায়ও ব্যারিকেড দিয়েছিল। সেই সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আগামী 1 মাসের মধ্যে তারা তাদের এই যে পরীক্ষাগুলো হয়েছে সেটি রেজাল্ট দেবেন এবং একই সাথে তাদের এই যে ছাত্র নতুন করে যে সংকট তৈরি হয়েছিল তাদের শিক্ষা জীবনে সেটির একটা অবসান হবে বলে বলেছিলেন। কিন্তু সেই 1 মাস পার হওয়ার পর কিন্তু এই আন্দোলনটা যে তারা যখন আবার এসেছিল তখন কিন্তু প্রায় 1 মাস না, 1 মাসের পরে আরও 1 মাস পরে কিন্তু এই ছাত্ররা কিন্তু আন্দোলনে এসেছিল। এবং যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে স্যার যেটি বলেছেন যে ভিসি স্যার কী করে তার রুমে এভাবে থাকলেন, আসলে উনি তেমন করে ছিলেন কিনা বা উনি আদৌ উদ্যোগ নিয়েছিলেন কিনা সেই বিষয়ে কিন্তু তথ্য পাওয়া যায়নি। তবে এই ছাত্র আন্দোলনকে প্রতিহত না বলে বলা যায় যে ভিসিকে অবরুদ্ধ হাত থেকে রক্ষার জন্য আরেকটি ছাত্র সংগঠন পরিচয় দিয়ে যারা এটি প্রতিহত করে যে মারমুখী অবস্থা তৈরি করেছিল এটি খুবই দৃষ্টিকটু এবং এটির প্রেক্ষাপট কিন্তু যেটি দেখা যাচ্ছে এখন কিন্তু ক্রমান্বয়ে আরও ইনস্টিটিউটগুলো যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটগুলো তো ইতিপূর্বে বিভিন্ন ছাত্র আন্দোলন থেকে কিন্তু আমরা দেখেছি যে এরকমই হয়, যেমন 1/11-এর সময় একটু আগে মঞ্জু ভাই বলেছেন যে এরকম একটি ছোট্ট একটি ঘটনা থেকে কিন্তু একটা বড় বিস্ফোরণমুখ ঘটনা ঘটেছিল। আজকে আমার মনে হয় যে আমাদের যারা বিশেষজ্ঞ এখানে উপস্থিত আছেন বা অতিথি যারা আছেন
তারা বিষয়টি নিশ্চয়ই তাদের মতো করেই এই আমাদের কাছে এই সমস্যাগুলো নিয়ে বলবেন। তবে আমার যেটা মনে হয় যে আসলে ছাত্র এবং শিক্ষকদের সম্পর্ক কি এটি নতুন, মানে এই ঘটনাটি কি আমাদেরকে নতুন ঘটেছে না আগেও ঘটেছে? আমরা যদি দেখি যে 90-এর আন্দোলনেও দেখেছি, কিন্তু সেখানে আপনার ডাকসুর যারা ছিলেন তাদের ওখানে কিন্তু ছাত্রীরা এরকম লাঞ্ছিত হয়েছিল। 89 সালে পর্যায়ক্রমে ডাকসু যে নির্বাচনের মানে পরে। আমি বলছি যে এই ছাত্রদের যে এই ঘটনাগুলো যদি বিচার হতো তাহলে কিন্তু এই ধারাবাহিকতাটা কিন্তু আমার মনে হয় এভাবে আসতো না। আর এখন যে জায়গাটা আসছে আসলে সরকারি ছাত্র সংগঠন এবং সর্বদলীয় ছাত্র সংগঠন এরকম একটা ব্যানার কিন্তু অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার পর কিন্তু একটা নতুন মোড় নিচ্ছে, যে একদল আপনার ধর্মঘট ডাকছে, আবার একদল তাকে প্রতিহত করছে। এই যে দুপক্ষে মানে বৈরী অবস্থান, এটি থেকে আসলে কোন কোন দিক নির্দেশনা দিয়ে আসলে আমরা যাব, সেটি মনে হয় আমাদের আজকের আলোচনা থেকে আসলে আমরা বেশি বেশি মানে উপকৃত হব। আমাদের যারা ছাত্র যারা আছে তারাও উপকৃত হবে, এবং আমরা যারা সংবাদকর্মীরা কাজ করতে যাই আমরা যেগুলো দেখি সেগুলো বলারও সুযোগ পাবো বলে আমার মনে হয়। এটি হলো দীপু ভাই আমার বিষয়। আরেকটি বিষয় আমার একটা কোশ্চেন যেটা মানে প্রশ্ন আমার যেটা মনে হয় যে ওনারা যেটা বলছেন যে এখানে বলছিলেন যে এই যে ঘটনাগুলো ঘটে গেছে এরপরে দোষারোপ করা হচ্ছে শিক্ষকরা দায়ী কিনা বা ছাত্ররা কেন করলো, সংগঠন দায়ী কেন, এভাবে কি দোষারোপে থাকবো না আসলে প্রতিকারের কোনো জায়গায় আমরা যেতে পারবো? ধন্যবাদ। মশিউরের কাছে যাওয়ার আগে আমরা দেখছি যে বেশ আরও সৈয়দ আলী, তৌফিক, রিপন, এন আমিন, পলাশ, মাসুদ হোসেন, এবং তারা বলছেন যে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কি করা উচিত সেই বিষয় নিশ্চয়ই উত্তরণের বিষয়ে আমাদের অতিথিরা কথা বলছেন। মশিউরের কাছ থেকে আমি একটু প্রশ্ন বা মতামত চাচ্ছি। শর্ট হয়ে গেছে তার। জি, ধন্যবাদ দীপু ভাই। এই বিষয়টাতে আমি স্যারের কথা শুনলাম, আনোয়ার স্যারের কথার সঙ্গে কিছুটা একমত, আবার কিছুটা দ্বিমত পোষণ করতে হচ্ছে। কারণটা হলো যে কোনো সংগঠন, কোনো ছাত্র সংগঠন কখনোই তাদের নিজেদের মধ্যে বিশৃঙ্খলা অথবা তাদের ইমেজ নষ্ট করার জন্য কাজ করেন না। যে কোনো সংগঠন, সে সরকার পক্ষে অথবা সরকার বিরোধী অথবা যে কোনো মধ্যস্বত্বভোগী যারা নিতে চায় তারাও চান না অস্থিতিশীল হোক। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও চান না তাদের মাঝে বিশৃঙ্খলার সৃষ্টি হোক। সরকার তো কখনোই চান না কোনো সরকার। তো অধিভুক্ত কলেজগুলোর বিষয়ে আমার যতটুকু জানা যে 92-এ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উল্লেখযোগ্য কারণটাই ছিল অধিভুক্ত কলেজগুলোতে ভালোভাবে পড়াশোনা করা। 2007 পর্যন্ত 28 লক্ষ শিক্ষার্থী এই অধিভুক্ত কলেজগুলোতে পড়াশোনা করছে। আমাদের মনে হয় প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশনা অনুযায়ী সেখানে আমার জানা মতে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করেছে এই কলেজগুলো, 7টি কলেজ। তো এখানে আন্দোলন হতেই পারে, আবার আন্দোলনটা যে যুক্তিযুক্ত না সেটার জন্য প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন 7টি কলেজের প্রধানজন অথবা শিক্ষামন্ত্রীর নির্দেশে বা প্রধানমন্ত্রী যেহেতু সরাসরি হস্তক্ষেপ করছেন সেখানে একটা আলোচনা আসতে পারে। সেখানে আলোচনা না এসে আমরা এক পক্ষে প্রতিহত করব, এক পক্ষকে আমরা বাধা দেব অথবা একটু এগিয়ে যাব। আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলতে আমরা বিসি স্যারকে যদি বলি, প্রক্টর স্যারকে যদি বলি, বিসি স্যার অথবা প্রক্টর স্যার দুজনকে কিন্তু কেচি গেট দিয়ে আটকে রাখিয়েছে, সেটা আমরা আসলে পাইনি। আমরা মূলত সংবাদ সংগ্রহ গিয়েও সেখানে দেখতে পাইনি যে 3টা গেট বা 4টা গেট ছিল। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই পুলিশ দিয়ে কখনোই, স্যার যেটা বলছিলেন পুলিশ ডাকতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো কিন্তু পুলিশ দিয়ে সমাধান হয় না, কখনোই ভালো কোনো সমাধানটা পুলিশ দিয়ে আসে না। সমাধান হয় না, কিন্তু অ্যাটলিস্ট নিরাপত্তার বিষয়টা তো উনি সহযোগিতা চাইতে পারতেন ছাত্রলীগের বদলে। জি, অবশ্যই নিরাপত্তাটা তখনই আসবে যখন স্যারেরা যখন কখনো ভালো কিছু করতে সম্মত হবেন না, তখন তার স্যাররা পুলিশ ডাকবেন। তবে হ্যাঁ, ছাত্রলীগের অথবা অন্য সংগঠনগুলোর মধ্যে আগে থেকে বৈরতা ছিল। সরকারের শেষ পর্যায়ে এসে ছাত্রলীগ চাইবে তাদের ইমেজ নষ্ট না হোক, আমার মনে হয় ছাত্রলীগের বিষয়টা দেখা উচিত ছিল বা দেখেছেও। আমরা শুনেছি ছাত্রলীগের সভাপতি বা সেক্রেটারি তারা আহত হয়েছে ফিরাতে গিয়ে। আবার ওদিক দিয়ে বাম ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে অনেক আমাদের মিডিয়াতে আসছে অনেক তথ্য। আমরা কোনটা যাচাই করবো, ছাত্রলীগ অথবা অন্যান্য দলগুলো যে বিরোধী কমিউনিস্ট বলেন অথবা যে বাম সংগঠনগুলো বলেন, তাদের যে সংগঠনের ছাত্ররা আছে তাদের কথা বিশ্বাস করব? মূলত ছাত্র রাজনীতিটা নির্ভর করে শিক্ষকদের ইয়ের উপর, প্রশাসনের উপর নির্ভর করে। ছাত্ররা কি রাজনীতি করবে না? অবশ্যই করবে। শিক্ষকরা রাজনীতি করবেন না? অবশ্যই করবে। সেটা যেন নগ্ন না হয়। আমরা চাই ছাত্ররা থাকুক ছাত্রদের মতো, স্যাররাও থাকুক স্যারদের মতো। আমাদের সম্মানটা স্যারদের প্রতি। আমার মনে হয় স্যাররা বেশি পদক্ষেপ নিতে পারেন অথবা বেশি এই বিষয়টা খুব ছাত্রদের দিকে না তাকিয়ে নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকলে সেটা সমাধান আগে করা উচিত, তারপর আমাদের ছাত্রদের উপর নির্দেশনা আসতে পারে। তবে হ্যাঁ, আমাদের 90-এর পর থেকে আমরা দেখছি যে নগ্নভাবে আমাদের স্যারেরা যখন এক পক্ষ হয়ে আমার সমর্থন করছে অন্ধভাবে কোনো বিষয়ে, যে কোনো অন্যায় বিষয়ে অথবা ন্যায় বিষয়েই, তো এতে করে কিন্তু দ্বন্দ্বটা বেড়েই চলেছে। সেখানে ছাত্রদের দোষ না দিয়ে
ছাত্রদের প্রতি দায়ভার না চাপিয়ে স্যারদের মনে হয় ঐক্য হয়ে অথবা ভালো কিছুর পক্ষে থাকাটাই স্বাভাবিক। তো এক্ষেত্রে অস্থিতিশীল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন বলবো, আমরা তো দেখছি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে। আর ছাত্রলীগ সরকার দল ক্ষমতা থাকলে ছাত্রলীগকেই আপনার দোষ আরোপ করবো। আমরা কি দেখিনি বিএনপির আমার ছাত্রদল কোন ধরনের আচরণ করেছে? অবশ্যই ছাত্রলীগ অথবা ছাত্রদল দুপক্ষেই ক্ষমতা থাকলে একটু বেশি মারমুখী আচরণটা বেশি করে, অথবা তাদের মধ্যেই চিন্তা থাকে একটু বেশি। কিছু বহিরাগতর কথাও এসেছে, যে বহিরাগত এসে তাদেরকে এই ঝগড়াটা মানে বাড়িয়েছে। আমরা জানি না, তবে এই বিষয়টা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমার অনুরোধ থাকবে, বহিরাগত কেন আসবে ঢাবি অথবা বাইরের কোন বিশ্ববিদ্যালয়ে, সেখানে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর নজর দেওয়া উচিত। যে এই বিষয়টা আমার প্রশ্ন হচ্ছে আনোয়ার স্যারের প্রতি, যে দলমত নির্বিশেষে আমরা যখন শুনবো অন্ধভাবে শিক্ষকরা যখন রাজনীতি করবে, তখন আমাদের শ্রদ্ধাটাও কিন্তু কমে যায়। অবশ্যই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুনবো যে কোনো শিক্ষককে আমরা সম্মান করব, কিন্তু শিক্ষকরা যখন নিজেদের সম্মানের প্রতি তাকাবেন না, তখন আমাদের মনে হয় সেদিকটা আমরা কমেই আসবে, আমরা তাদের প্রতি সম্মানটা আস্তে আস্তে কমে আসবে। অবশ্যই আমাদের দুর্বলতা, আমরা ছোট, আমরা শিখবো স্যারদের কাছ থেকে। স্যাররাই যখন নগ্ন হয়ে যান, তখন মনে হয় আমাদেরও শেখার তেমন কিছু থাকে না, আমরা পিছিয়ে যাই। জি, ধন্যবাদ। আমি একটু অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে যাব। নীলপরি, সোহাগ পাটোয়ারি, মঞ্জুর রহমান, নজরুল ইসলাম সবারই একই কথা, এবং তারা মানে অব্যাহত যেই সন্ত্রাস চলছে তাদের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন, এবং জোরালোভাবে যাতে এই অনুষ্ঠান থেকে আওয়াজ তোলা হয় এগুলি বন্ধের জন্য, এই বিষয়ে তারা তাদের আবেদন, নিশ্চয়ই আমরা সেই লক্ষ্যে আলোচনা করছি। ধন্যবাদ। আসলে আমি তো ছাত্র রাজনীতি করে আসছি, বিশেষ করে 60-এর দশকের শেষ দিকে 11 দফা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সবটার মধ্যে জড়িত ছিলাম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে আলোচনায় অংশগ্রহণ করতে হচ্ছে যে সার্বিক ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা উঁচুমানের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রতিষ্ঠান, গত 9টি বছর যিনি উপাচার্য ছিলেন তাকে নিয়ে আমাদের অনেক ক্ষোভ বিক্ষোভ ছিল। তারপরেও যখন তিনি আরও বেশি দিন থাকতে চেয়েছেন, অনেকটা কলাকৌশল করার, আমরা সেটা চাইনি। আমি একটু করি, দর্শকদের অনেকেই কিন্তু ছাত্র রাজনীতি, আমি আজকে রাজনীতি বন্ধেরও দাবি জানাচ্ছেন, সেটাতে আসছি। তো এখন নতুন করে যিনি দায়িত্ব নিয়েছেন, আমরা সবাই আনন্দিত হয়েছি, খুশি হয়েছি, অভিনন্দন জানিয়েছি যে এবার বোধহয় আরও একটু ভালো করে চালাবেন। কিন্তু হঠাৎ করে বর্তমান নতুন যিনি উপাচার্য হয়েছেন অধ্যাপক আখতারুজ্জামান, ব্যক্তি হিসাবে তো ভালো, বিনয়ী, সব কিছু ঠিক, কিন্তু উনি যে প্রশাসনটা চালাচ্ছেন কয়েক মাস ধরে, এটা তো গ্রহণযোগ্য না, এটা তো দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। আচ্ছা, একটু যোগ করে দিই, অভিনন্দন জানানো হয়েছিল এই জন্যে যে তার শিক্ষাগত যোগ্যতা গ্রহণযোগ্য মানের বলে আগের তুলনায়। হ্যাঁ, কিন্তু এখন তো দেখছি আগের জনেই ভালো ছিল। আগের জন তো এই সমস্ত ছাত্রদের নিয়ে এই সমস্ত তেল সামাতের ঘটনা তো ঘটাই নাই। সেশন জট ছিল না। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, ঘটনা ঘটতেই পারে। একজন উপাচার্য, তিনি তো অভিভাবক, স্যার বলেছেন আমাদের সময়ও সর্বশেষ যিনি ছিলেন অধ্যাপক খান সারওয়ার মোর্শেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তাকেও তো আমরা 24 ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিলাম। আমি তো কখনো দেখি নাই উনি মানে একটা প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদের দিকে তেড়ে আসা, বরঞ্চ উনি বের হয়ে এসে আলোচনার টেবিলে বসছেন। সবসময় বলতে আমি আলোচনা করতে চাই, বাবা তোমরা আসো, কথা বলো। এইভাবে তো সমাধান হয়েছে। অতীতের উপাচার্য কি সব বিখ্যাত অধ্যাপকরা ছিল। আজকে সমস্ত বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত উপাচার্য নিয়োগ হচ্ছেন এবং যেই মানের হচ্ছেন, আমার তো মনে হয় এইসব ঘটনা এই বছর তো আরও একটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এই সংকটগুলো কিন্তু দিন দিন বাড়বে। একটি মাত্র ঘটনার মধ্য দিয়ে সারা বিশ্ববিদ্যালয়, কলেজগুলো উত্তপ্ত হয়ে যাবে। আপনি ডাকসু নির্বাচন দিতে পারেন না গত 27 বছর ধরে। কেন? আপনি সিনেট করেন, সেখানে ছাত্র প্রতিনিধি নাই, হল সংসদ নাই, তো ছাত্ররা কি করবে? কারো লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে, বা অন্য কেউ কারো যদি এজেন্ডা থাকে সেটা কাজ করবে। এবং এখানে এই এজেন্ডার মধ্যে হয়তো যারা এই সরকারকে নানান সংকটের মধ্যে ফেলতে চায় তারাও যুক্ত হয়ে যেতে পারে। এগুলো তো বুঝতে হবে। তা আমার কথা হচ্ছে, ছাত্রলীগ, আসলে ছাত্রলীগ যদি কোনো একটা অপকর্মে জড়িয়ে যায়,
বা তাদের সম্পর্কে নানান কথাবার্তা আমরা শুনি, আমরা খুবই দুঃখ পাই। এটা তো ছাত্র রাজনীতি ছিল না 60-এর দশকে, 70-এর, এমনকি 80-র দশকে আপনারা যারা ছিলেন, আপনাদেরকে নিয়ে আমরা গর্ব করি বা আমরা অতীতকে নিয়ে। কিন্তু আজকে একটা দেখেন তথ্য একজন দর্শক দিচ্ছেন যে রাজ্জাক সাহেব যখন ছাত্রলীগের জিএস ছিলেন তখন তিনি মানে কি বলে অফিস ভাড়া দেওয়ার জন্য সবার কাছ থেকে টাকা নিয়ে করছে, আর এখন অনেক ছাত্র নেতা বলো ব্যাংকের মালিক হয়ে যায়। আর আপনি হ্যামার গাড়ি নিয়ে আসে মধুর ক্যান্টিনে, হ্যাঁ 6 কোটি টাকার বাড়ি করতেছে নিজের এলাকায় বর্তমান ছাত্রলীগের সহ। দুঃখজনক, এগুলো তো পত্রিকায় আসতেছে। তো এই লেভেলে যদি আমরা ছাত্র রাজনীতিকে নিয়ে যাই, কারা নিচ্ছে? ছাত্র সংসদগুলো না থাকার কারণে এই অবস্থা আমাদের। না, ওইটা একটা পয়েন্ট। আমি বলছি না যে হামিদুল সহ অনেকেই এই কথা না, আমি বলছি কেন আমরা করতে পারছি না। আমরা 90-এর পর থেকে তো আজ পর্যন্ত একটি ছাত্র সংসদও করতে পারলাম না। ডাকসু আজকে এতগুলো ছাত্র সংসদ যদি আমরা নির্বাচিত করতাম তাহলে শয়ে শয়ে আজকে নেতা বেরোতো। আমরা তো নেতৃত্বই নিয়ে যাচ্ছি। মানে আচ্ছা শোনেন, আপনি মেধা শূন্য লোককে আপনি শিক্ষক নিয়োগ করতেছেন। আরফিন সাহেবের সময় শুনেছি 800 লোক উনি নিয়োগ দিয়েছেন, তারা শিক্ষক হবার উপযুক্ত না। আমরা বলি ভোটার নিয়োগ দিয়েছেন উনি। সব বিশ্ববিদ্যালয়ে এগুলো হচ্ছে। আপনি চিন্তা করতে পারেন স্যার, আগেকার দিনে, এখন শুনে এক একটা ডিপার্টমেন্টে নাকি 40 জন 50 জন প্রফেসর। আপনি চিন্তা করেন আমাদের সময় প্রফেসর কত সম্মান তাদের, সব আন্তর্জাতিক মানের প্রফেসর ছিল। এখন তো যে কেউ শুনি খুব কম সময়ের মধ্যে লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর। আমি একটু কৌতুক যোগ করি, গরম হয়ে যাচ্ছে আমরা আমি ঢাকা এবং এগুলো রাজনীতিরই কুফল, এই যে ওরা সরাসরি। অবশ্যই মেনে নিচ্ছি, একটু কৌতুক যোগ করে দেই। যারা অধ্যাপক হবার পূর্ব শর্ত পূরণ করে অধ্যাপক হন তাদেরকে আমরা বলি প্রফেসর ইংরেজিতে। আর যারা পূর্ব শর্ত পূরণ না করে রাজনীতির লাইনবাজি করে বা রাজনৈতিক বিবেচনায় কোনো যোগ্যতা নেই, প্রকাশনা নেই, উচ্চতর গবেষণা ডিগ্রি নেই, যদি প্রফেসর হন তাদেরকে বলি প্রফেসর। তো কাজে প্রফেসর প্রফেসরের গুণগত মান বিভাজন আছে। স্যার আমার কথা হচ্ছে শুধু ছাত্রদের দোষ দিয়ে না, লাভ নেই, ছাত্রদের তাদেরকে ব্যবহার করা হচ্ছে। এই যে বঙ্গবন্ধু যে একটা আমাদের জন্য সাহিত্য শাসন দিয়ে গেল 73-এর অর্ডিন্যান্স, অসাধারণ। শিক্ষকরা যে আজকে এত সুযোগ সুবিধা পাচ্ছে ওনার কারণেই পাচ্ছে, তার মানে এটাকে অপব্যবহার করার জন্য তো না। উনি যদি জানতো যে আমাদের শিক্ষক সমাজ প্রশাসন এটাকে অপব্যবহার করছে তাহলে উনি এত সাহিত্য শাসন দিত না। কিন্তু না, তাহলে আপনি একটু উস্কে দিলেন। স্যার একটা জিনিস, 7টা এই যে কলেজটাকে, এটা কি আলাদা আলাদা মানে কোনো বিশ্ববিদ্যালয় করা যায় কিনা, এরকম কোনো কলেজ করা যেতে পারে, সেটা তো শিক্ষা না, কমিশন। কলেজগুলোকে কি বিশ্ববিদ্যালয় করলে কি এটার একটা সমাধান হয় কিনা? না সমাধান না। আমি তো আগেই বলেছি যে কলেজগুলো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছিল, এখন এসছে মাত্র 7টি। আর বিশ্ববিদ্যালয় জনবলের কথা বললেন প্রশাসনিক, আমি বলি বিশ্ববিদ্যালয় প্রশাসন মাথা ভারী। এত নিয়োগ দেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায়। আমি তো সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের প্রশাসনিক ভবনটা একটু পরিদর্শন করে আসুন। টেবিলের পর টেবিল, হাঁটার জায়গা নেই আর কি। এটা কি মানে পদের বাইরে? পদের বাইরে অধ্যাপক টিচারও দিয়েছে, কর্মকর্তাও এবং দিয়েছে, সহকারী রেজিস্ট্রার এক গাদা, কাজ নাই, কিছু নাই। আচ্ছা, যেটা 73 অধ্যাদেশের কথা ফিরে আসি, বঙ্গবন্ধু কিন্তু 73 অধ্যাদেশ অনুমোদন করবার পরে ডক্টর কামাল হোসেনকে বলেছিলেন যে শিক্ষকরা সারা বছর নির্বাচন করবেন, তো লেখাপড়া করবেন কখন? এখন কিন্তু শিক্ষকরা সারা বছর নির্বাচন করছেন, ডাকসু নির্বাচন নাই। শুধু ডাকসু কেন, হলের নির্বাচন কই, বিভাগের নির্বাচন কই? তাহলে তো শয় শয় নেতার বেরিয়ে আসছে। ছাত্রদের নির্বাচন বন্ধ করে দিয়ে আবার শিক্ষকদের নির্বাচন চালাচ্ছে তারা। আচ্ছা, আরো কথা আছে, নিয়ে উত্তেজনা, দারুণ উত্তেজনা। আচ্ছা, আরো কথা আছে। স্বায়ত্ত শাসনের কথা বলছেন, স্বায়ত্ত শাসন তো একটা বর্ম। এই স্বায়ত্ত শাসনের আড়ালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপক, আগ্রহী সহযোগী অধ্যাপক সিন্ডিকেটে সভায় বসে, সিন্ডিকেটের মেম্বার তিনি, নিজেকে নিজে ভোট দিয়ে অধ্যাপক বানিয়েছেন। আমরা তাকে বলতাম কাস্টিং প্রফেসর। যেহেতু 73 অধ্যাদেশ সরকার কিছু করতে পারে না। আবার 73 অধ্যাদেশ লঙ্ঘিত হলো কিভাবে? বিগত উপাচার্য যিনি ছিলেন তিনি নিয়োগ পাওয়ার পরে 73 অধ্যাদেশে 11(2) ধারা অনুযায়ী সরকার নিয়োগ দেয়, 11(1) ধারা অনুযায়ী আপনার সিনেটে নির্বাচন করতে হয় প্যানেল করার জন্য।
4.5 বছর তিনি কোনো প্যানেল করেননি। তারপর 4.5 বছর পর একটা নির্বাচন করলেন, 105 জন সেনেটরের মধ্যে 25 জন উপস্থিত, এবং আইন উপদেষ্টা বললেন কোরাম হয়েছে, এবং সেই কোরামের সিদ্ধান্ত অনুযায়ী তার নাম চলে গেল আচার্যের কাছে। আমি তখন মনে আছে কোনো একটা চ্যানেলে বলেছিলাম, সেদিন বিকেলবেলা ঘটনা ঘটেছে, যে আমি মনে করি আচার্য আইনের মানুষ, আইন মেনে সিদ্ধান্ত নেবে। দেখলাম যে আচার্য অনুমোদন দিয়েছে। দেখা যাচ্ছে 73 অধ্যাদেশ লঙ্ঘিত হয়েছে এই সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার এই জন্যই যে আমাদের ছাত্র সংগঠনগুলো বা ছাত্ররা যে ব্যবহৃত হচ্ছে সেই জায়গায় আমাদের কিন্তু ধরতে হবে। এই যে শিক্ষক সমাজ বলেন এবং অন্যান্য পেশা তো তাই হচ্ছে, আজকাল তো ভালো কিছু বেরোচ্ছে না, ভালো ডাক্তার, মেধাবী ডাক্তার, ভালো আইনজীবী আমাদের মধ্যে আমরাও তো পাচ্ছি না ভালো কিছু তৈরি করতে। সবই এখন দলবাজি, দলদাস এর মধ্যে চলে গেছে। না, আমাদের তো শিক্ষকরা যদি এই পথে চলে যায় তা আমাদের ভবিষ্যৎ কি না, স্যার? আমি একটু আসি। আমাদের অতিথি মঞ্জুল ইসলাম একটা ভালো কথা বলছেন যে স্বায়ত্তশাসন দেওয়া হলো যাতে স্বাধীনভাবে বিকশিত হয়, তাহলে এবং হস্তক্ষেপ ছাড়া। তো এখন তো দেখা যাচ্ছে উল্টো। এখন বিশ্ববিদ্যালয় নিয়ে মানে আলোচনা করতে গেলে আপনার আলোচনাটা যাচ্ছে শিক্ষকদের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে, এবং এখন দর্শকরাও বলছে যে শিক্ষকদের এই নির্বাচন রাজনীতি বন্ধ করতে হবে, ছাত্রদের রাজনীতি বন্ধ করতে হবে। তাহলে এটা উল্টো উল্টো ফল হলো কেন? না, ছাত্রদের রাজনীতি বন্ধ করতে হবে মানে হয়তো আবার অনেকে অবশ্য ডাকসু নির্বাচন, ছাত্রদের রাজনীতি তো সব জায়গায় সবসময় ছিল, ডাকসুর মাধ্যমে, আমরা হলের নির্বাচনের মাধ্যমে, ওগুলো তো সবসময় ছিল। যেটা আমরা বলি যে এখনকার যে আওয়ামী লীগের বড় বড় নেতা তাদের বেশিরভাগই তো ডাকসু হয়েই তারা নেতা হয়েছেন। মানে হঠাৎ করে এসে উনি যে বললেন, অনেকে বলছে যে এখন ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক করে। না আপনি চিন্তা করেন যে এক দুদকে, আমি একটু সারপ্রাইজ হলাম যে দুদকে 55টি পিএইচডি গবেষকদের বিরুদ্ধে ফ্রডুলেন্টের ইয়ে করছে, এটা তদন্ত করছে। কত বড় লজ্জাজনক ব্যাপারটা চিন্তা করেন। কত কষ্ট করে একজন মানুষ এই ডিগ্রিটা নেয়, তার মধ্যে 55 জন। কয়দিন আগে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো 4 জন না 5 জনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসছে। তাহলে মানে আমি যেটা বলার চেষ্টা করছি যে স্ট্যান্ডার্ড অফ এডুকেশন যেই লেভেলে চলে গেছে এখন আপনি সন্দেহই হয় যে উনি কোথা থেকে কি করলেন আর কোথা থেকে উচ্চ ডিগ্রি হাসিল করলেন, এটা এখন আমি দেখি মাঝে মধ্যে যে আপনার থিসিস রেডিমেড, ইউ পে মানি অ্যান্ড ইউ গেট দ্য থিসিস। 6 মাসের মধ্যে আপনি থিসিস জমা দিয়ে আপনি পিএইচডি হয়ে যেতে পারেন। ওটা আবার ধরা পড়বে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে যে পুরোটাই ফ্রান্সিস ফুকোমার কপি মারে দিয়েছেন। এখন এটা কিন্তু সার্বিকভাবে যদি আপনি দেখেন তাহলে তাহলে আমি অন্য জায়গায় চলে যাই না কেন? আপনি ফেসবুক বন্ধ করতে হচ্ছে যে নকল হয়, তো আপনি নকল বন্ধ করেন, ফেসবুক বন্ধ করে কি হবে? নকল করাচ্ছে কারা? সরি, ফেসবুকের সঙ্গে নকলের কোনো সম্পর্ক নাই। নকল বন্ধ করে নকল ঠেকানো যাবে না। ক্লাস 1-এর প্রশ্নপত্র ফাঁস হয়, ক্লাস 2 প্রশ্নপত্র ফাঁস হয়, ক্লাস 5-এর প্রশ্নপত্র ফাঁস হয়। তো এইটা তো অকল্পনীয় বিষয়। সার্বিকভাবে আপনি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলবেন না, সার্বিকভাবে আমি দেখি যাকে জিজ্ঞেস করি সে বলে জিপিএ 5। জিপিএ 5-এর নিচে আর কোনো ইয়েই নেই। এখন এই ছেলেমেয়েগুলো কোথায় যাবে তখন? এরা তো এই বিশ্ববিদ্যালয়, এই কলেজগুলোতে ভর্তি হবে, হওয়ার পরে হাউ ডু ইট এক্সেল? তখন এক্সেল করতে গেলে হয় এই দলের মধ্যে ঢুকবে, না হয় ওই দলের মধ্যে ঢুকবে, এবং দল ছাড়া এখন ইসলাম বলছে যে কোনো স্বায়ত্তশাসন নেই, সব অঘোষিত দলীয়। না, কিন্তু স্বায়ত্তশাসনকে আপনি আন্ডারমাইন করতে হবে না। আমাকে আপনি স্বাধীনতা দিলেন, হ্যাঁ, আমি স্বাধীন হলাম না, আমি গিয়ে মাথা দিয়ে দিলাম রেলের নিচে। এটা দোষটা কি স্বায়ত্তশাসনের? দোষটা আপনি যে লোকটা এটাকে স্বায়ত্তশাসন চর্চা করবে সেই যদি এখন একটু লয়ার সাহেব যে সেই যদি দলদাস হয়, তো তাহলে স্বায়ত্তশাসন দিয়ে কি আর তার ফ্ল্যাগ দিয়ে কি? সে তো ওই কাজই করবে, বিকজ সে মনে করে যে স্বায়ত্তশাসন দরকার নেই, আমি কিছু লোককে প্লিজ করতে পারলে আমার একটা কাজ হবে। আমরা ওই যে মানে একজন জুয়েল সরকার বলছে যে আমরা 60-70 দশকের ছাত্র রাজনীতি নিয়ে গর্ববোধ করি, আর এখনকার ছাত্র রাজনীতি নিয়ে কথা বলতে লজ্জা হয়। তারপরে এমডি জলিল বলছে যে আর কদিন পর স্কুলের অবস্থা কি হয় দেখেন, এবং ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধের জন্য বলছে,
আবার কেউ বলছে যে ডাকসু নির্বাচন। এখন এই যে পরিস্থিতি, এখন এর থেকে উত্তরণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া মানে আমরা নাগরিকদের পক্ষ থেকে প্রত্যাশা করা যায়? এক শেষ কথাটাই ভালো, নাগরিকদের পক্ষ থেকে প্রত্যাশা, কারণ প্রেসক্রিপশন দেওয়ার যোগ্যতা আমার নাই। আমি এইটুকু মনে করি আমাদের কথা থেকে হতাশা মনে হবে, কিন্তু তারপর আমি বলি যে বাংলাদেশের ছাত্ররা এখন কিন্তু আপনি যদি প্রকৃত চিত্র দেখেন, বহু ছাত্র পৃথিবীর অনেক এখানে লেখাপড়া করে সেখানে উচ্চশিক্ষার জন্য পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে ভর্তি হয়ে সেখানে পিএইচডি করতে চলে যাচ্ছে, গ্র্যাজুয়েশন করতে যাচ্ছে, এই বাংলাদেশেরই কিন্তু। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে, অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, ফলে দুটাই কিন্তু বাস্তবতা। কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে হতাশ কেন? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যটা ছিল অনেক বড়। আমাদের এই ক্ষেত্রে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব যেটা বলছে, আলোচনা অন্যদিকে যায়, সামগ্রিকভাবে আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের একটি চিত্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটাও এখান থেকে মুক্ত হয়নি। এই জন্য মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দেওয়া কোনো সমাধান না। আবার আমরা ওই যে বললো ছুরির কোনো দোষ নাই, ছুরি ডাকাতের হাতে গেলে মানুষ খুন করবে, ডাক্তারের হাতে গেলে মানুষের জীবন রক্ষা হবে। ফলে ছুরিটা কিন্তু নিরপরাধ, ব্যবহারকারীর দোষ। মাননীয় প্রধানমন্ত্রী বা অথবা মাননীয় আচার্য কিন্তু একজন উপাচার্যকে স্বায়ত্তশাসনের বিধানটি দিয়েই তাকে দায়িত্ব দেন পুরো প্রতিষ্ঠানটি চালাবার। ওনার যোগ্যতা বা ব্যর্থতা বা অব্যর্থতা অযোগ্যতার কারণে উনি চালাতে না পারলে দোষটি যায় কিন্তু আচার্যের উপরে অথবা প্রধানমন্ত্রীর উপরে অথবা সরকারের উপরে। কিন্তু উত্তরণের উপায় আমার কাছে যেটা মনে হয়, আরেকটা কথা আপনি বলেছেন যে ছাত্র রাজনীতি বন্ধই কি কারণ? ছাত্র রাজনীতি বন্ধটা কিন্তু আমরা বারবার কথাবার্তায় ছাত্রলীগের দোষ দেই বা ছাত্র দলের দোষ দেই, ছাত্র ইউনিয়নের, মানে এই ছাত্র দুই রকমের মতামত আসতেছে যে ডাকসু নির্বাচনও যাচ্ছে, আবার বলতেছে ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ করা। ফলে ছাত্র রাজনীতি বন্ধ হচ্ছে এরশাদ সাহেবের ফর্মুলা, এইটা কোনো সমাধান না। ছাত্র রাজনীতি বাংলাদেশের জন্য, পৃথিবীর সর্বত্রই ছাত্র রাজনীতি হচ্ছে ছাত্রদের কল্যাণের জন্য করবে, দেশের কল্যাণের জন্য করবে। যখন রাজনীতিটা দেশ ছাত্রের কল্যাণের বদলে গোষ্ঠীর কল্যাণের জন্য হয়, স্বার্থবাদী গোষ্ঠীর কল্যাণের জন্য হয়, তখনই ক্ষতি। আজকে দেখেন ওই যে যারা আপনাদের আলোচনা থেকে আসলো, ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, হল সংসদ নির্বাচন হচ্ছে না, কিন্তু উপাচার্য বিপদে পড়লে ছাত্রলীগকে ডাকে আমাকে রক্ষা করার জন্য। আবার ওনারা ওনাদের শিক্ষক সমিতি নির্বাচন করেন। শ্রদ্ধার সাথে বলছি স্যার, মাফ করবেন, আমি তো বলছি এই জায়গায় আমার যেটা পরামর্শ, আমি নাগরিক হিসাবে মনে করি, যেটা নাকি সামরিক শাসনের সময় থেকে কিন্তু এই ছাত্র রাজনীতিকে কলুষিত করবার একটা প্রচেষ্টা হয়েছে। দুঃখজনকভাবে হচ্ছে যারা সমালোচনা করে গণতান্ত্রিক রাজনীতির ধারক বাহক, তারাও কিন্তু ছাত্র রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করেন নাই, সুবিধাটুকু নিয়েছেন, তাদের লেজুর ভিত্তি করবার কাজে লাগিয়েছেন। ফলে আমি মনে করি যেটা সুব্রত দাও বললেন যে আমরা যদি 91-এর পরে 90-এর পর থেকে ছাত্র সংসদগুলো করতাম, অ্যাটলিস্ট 27 বছরে 54 জন আমরা ভিপি জিএস পেতাম জাতীয় রাজনীতির জন্য। অন্যগুলো বাদই দিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, 27 বছরে আমরা 54 জন ভিপি জিএস পেতাম, অন্য সংসদ নেতারা তো রইলই। সে জায়গায় কি হচ্ছে, আমরা ছাত্র রাজনীতি কিন্তু প্রতিদিনই ছিল, ওদেরকে আমরা ব্যবহার করেছি চাঁদাবাজির জন্য, হ্যামার গাড়ি কেনার জন্য, অথবা আমার টেন্ডারের ভাগ কমিশন দেওয়ার জন্য। এইটা কিন্তু ব্যবহারকারী ছাত্রদের যত না দোষ, ছাত্রদেরকে যারা ব্যবহার করেছে তাদের দোষ। আমি মনে করি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজকে 2 দফা বললেন যে ভিসি তাদেরকে ডেকেছে, অর্থাৎ এখন ভিসিও ব্যবহার করা শুরু করেছেন। ব্যাপারটা তো তাই। আমার তো হচ্ছে আলটিমেটলি যদি নির্মোহভাবে আমি বলি, এই পুরো ঘটনার দায় দায়িত্ব প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকেই নিতে হবে, যতক্ষণ উনি দায়িত্বে আছেন। এর কোনো বিকল্প নাই। আমি মূর্খ মানুষ যতটুকু লেখাপড়া জানি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ যতটুকু জানি, সাংবাদিক হিসাবে জানি, আপনাদের প্রতিষ্ঠানের দায়িত্ব দেয়াই হয়েছে। এটা সহজ সমাধান কি ছিল? ওনারা যে কোনো দাবি নিয়ে আসুক, উপাচার্য সামনে গিয়ে বা ওনার অফিস থেকে একজন লোককে পাঠাতেন, 4 জন প্রতিনিধি পাঠাও, আমি কথা শুনি, তোমাদের এই ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সকলে আমাদের সামনে আমরা দেখেছি, আমরা শামসুল হক স্যারের কথা বললাম, মান্নান স্যারের কথা মনে আছে, এরপরে যারাই ছিলেন উপাচার্য প্রত্যেকে কিন্তু, এর আগে ফজলুল আলম চৌধুরী বা অন্য যারা ছিলেন, একইভাবে সুব্রত দা ওনাদের কথা বলেছেন। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, কেন আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন সাহেব আপনার নামে যিনি, উনি অবরুদ্ধ ছিলেন। কিছুদিন আগেও তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেকক্ষণ অবরুদ্ধ ছিলেন। অন্যান্য তারা তো এইভাবেই সমাধান করে। আর আমি আজকে পর্যন্ত বাংলাদেশে এইটুকু মূল্যবোধ আছে, আমি বিশ্বাস করি না ওখানে যেই ছাত্ররা ছিল, যত হাজার ছাত্র থাকুক, কারো বুকের পাটা ছিল উপাচার্য মহোদয়ের সামনে মানে কোন রকমের অমর্যাদা করবার মতো কিছু করবার, কিন্তু অবস্থাটা তৈরি করেছেন তারাই। ফলে এই জায়গায় আমি মনে করি 3টা কাজ করতে হবে।
একটা হচ্ছে শিক্ষকদেরকে মূলত শিক্ষা পেশায় মনোনিবেশ বেশি করতে হবে অন্য কাজের চেয়ে। ছাত্রদেরকেও মনে রাখতে হবে, যেমন গত 9 বছর অনেক সমালোচনা করেছেন আগে উপাচার্য, কিন্তু 9 বছর কিন্তু আপনারা যখন ছাত্র ছিলাম এরশাদ সাহেবের সময় আমাদের 9 বছরে মাস্টার ডিগ্রি পাশ করতে হয়েছে। গত 9 বছর কিন্তু এইটুকু হয়েছে যে প্রত্যেক বছরের পরীক্ষা, প্রত্যেক বছরে 4 বছরে মাস্টার অনার্স, 5 বছরে মাস্টার্স করা গেছে। ফলে এই জায়গায় ছাত্রদের ছাত্রত্বের ব্যাপারে কাজ করতে হবে। আরেকটা জায়গায় আমি মনে করি রাজনীতিবিদদেরকেও পেছনে থেকে কলকাঠি নড়ার দায়িত্বটুকু বাদ দিয়ে ওনাদেরকে মূলত প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার দায়িত্ব দিতে হবে। নাহলে আমার শ্রদ্ধেয় শিক্ষকরা শিক্ষকতার বদলে অধিকাংশ সময় কাটান যে আমি আমার অধ্যাপনার বদলে আমি কোন একটা প্রশাসনিক পোস্টিং পাবো, এবং সেটার জন্য একমাত্র দায়িত্ব হচ্ছে তেলবাজি করা, রাজনৈতিক দলবাজি বা তেলবাজি। সেই জায়গায় তাদেরকে যাতে মেধার ভিত্তিতে, যারা যেখানে যে যোগ্য, আপনি মেধাকে যদি আপনি অগ্রাধিকার না দেন এই পরিস্থিতি চলতেই থাকবে সে জায়গায়। আর যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে উপাচার্য হিসেবে অথবা প্রশাসনিক পদে, তাদেরকে যদি তারা যোগ্যতার সাথে দায়িত্ব পালন করতে না পারেন, রিওয়ার্ড এবং পানিশমেন্ট পৃথিবীর সর্বত্র আছে, বাংলাদেশ ছাড়া। যে ভালো কাজ করবে রিওয়ার্ড পাবে, খারাপ কাজ করবে পানিশমেন্ট। বাংলাদেশে হচ্ছে খারাপ কাজ করলে রিওয়ার্ড, ভালো কাজ করলে পানিশমেন্ট। এই জায়গা থেকে আমরা সরে আসলে পরে ঢাকা বিশ্ববিদ্যালয় তাই, ঢাকা বিশ্ববিদ্যালয় মেধার কোনো মূল্যায়ন নাই। আচ্ছা, আর একটা ছোট্ট যোগ করে নেই, পাদটিকার 73 অধ্যাদেশ নিয়ে আমাদের একটা বিভ্রান্তি আছে। 73 অধ্যাদেশ আমরা বলি স্বায়ত্তশাসন, গণতন্ত্র দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আরও 3টে বিশ্ববিদ্যালয়। আমি বলি না, গণতন্ত্রের 2টো প্রধান পূর্ব শর্ত, একটা দায়বদ্ধতা আর একটা স্বচ্ছতা। 73 অধ্যাদেশের 2টোর একটিও নেই, এটাকে সংশোধন করা দরকার। বিশ্ববিদ্যালয় প্রশাসন যা খুশি তাই করবে, আর শিক্ষামন্ত্রী বলবেন স্বায়ত্তশাসনের বিশ্ববিদ্যালয়, আমি কিছু করতে পারবো না। যেমন আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, যখন আগের উপাচার্য নির্বাচন করছেন না, আমি মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি 4 বার যে আপনি বলুন উপাচার্যকে নির্বাচন করতে পারে। আমি তো বলি, শিক্ষামন্ত্রী বলেছেন আপনি বললে কাজ হবে না, কেন? কারণ স্বায়ত্তশাসিত তো বেশি কিছু বলা যায় না। আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি স্যার একটু আবার যোগ করি আপনার সাথে। এখানেও কিন্তু এই যে স্যার যেটা বললেন, স্যারের একটি ব্যাখ্যা আছে, আমার কাছে আরেকটি ব্যাখ্যা হচ্ছে বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসন নিয়ে আমরা এটাকে একটা ব্যবহার করি সুবিধা অনুযায়ী। এখানে সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয় কিন্তু স্বায়ত্তশাসিত না। রিয়েলিটি যদি বলি, আমি সাংবাদিক হিসাবে, বিশ্ববিদ্যালয় কখনো শিক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে, কখনো সরকারি দল নিয়ন্ত্রণ করে। ফলে সত্যিকার অর্থে প্রশাসকের উপাচার্য যে প্রশাসক হিসাবে, তিনিও কিন্তু স্বাধীনভাবে নির্ভয়ে তার দায়িত্ব পালন করতে পারেন না। এখানেও কিন্তু আরেকটি সংকট। জি, ধন্যবাদ। আমরা এতে যাব, বিরতিতে যাব। তবে তার আগে এম আমিন পলাশ, খালিদ জহির, আব্দুল করিম, নীলপরি, সজীব চৌধুরী অনেকেই মানে ভালো ভালো পরামর্শ দিয়েছেন, এবং আমাদের যে কথাগুলো আলোচনা হয়েছে সেই আলোচনারই প্রতিধ্বনি করেছেন, এবং নিশ্চয়ই আমরা দর্শকদের কাছ থেকে আরও সুচিন্তিত মতামত আমরা প্রত্যাশা করি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের অতিথি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শওকত হোসেন এবং মঞ্জুরুল ইসলাম, এবং আমাদের সাংবাদিক 2 অতিথি আরিফ হোসেন এবং মশিউর রহমান খান। আমরা ছোট ছোট কিছু বিষয় আছে যেটি আপনাদেরকে বলেছি আগেই। ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। আমরা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়, যেটি ঘোষণা করা হবে 12 তারিখে, এই রায়টা নিয়ে ইতিমধ্যেই একটু রাজনৈতিক তর্ক বিতর্ক হচ্ছে। যেমন বিএনপির মহাসচিব বলেছেন যে প্রধানমন্ত্রী জানেন রায় কী হবে। রাতে আমরা দেখলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কীভাবে জানেন যে কী রায় হবে। এই নিয়ে বিতর্ক। আমরা একটু ছোট ছোট করে আসি এই বিষয়টা নিয়ে। আপনাকে দিয়ে শুরু করতে চাই। এটা একেবারে বিচারাধীন বিষয়, মানে আমার জন্য একটু বিব্রত করেই বলা আসলে, কারণ রায় হবে 8ই ফেব্রুয়ারি, আমরা সবাই জানি 8ই ফেব্রুয়ারি।
আমরা সারাদিনে আজকে কভার করেছি রিপোর্টটি, এবং এই নিয়ে দুটি রাজনৈতিক দলের বক্তব্যের উদ্ধৃত করলেন আপনি। এটা আমি কি রাজনৈতিক বক্তব্য হিসেবেই মনে করি। আমি এখনো মনে করি বাংলাদেশের বিচার বিভাগ যথেষ্ট স্বাধীনভাবে কাজ করছে, এবং এই মামলাটির ব্যাপারে আমি খালি এইটুকু তথ্য দিতে পারি যে 2008 সালের মামলা, প্রায় 10 বছর ধরে, 9 বছরের বেশি সময় ধরে মামলাটি চলার পরে 32 জন সাক্ষী শেষে, এবং 6 বার যার বিরুদ্ধে প্রধান অভিযুক্ত ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি 6 বার কিন্তু বিচারপতি বদল করেছেন তার আপত্তির প্রেক্ষিতে। এরপর স্বাভাবিক প্রক্রিয়া মামলাটি চলে রায় হবে, এটি হচ্ছে বাস্তবতা। এখন এর মধ্যে আমাদের অভিজ্ঞতা হচ্ছে কি কারণে আমরা এই নিয়ে আলোচনা করছি, সত্যি কথা আমাদের হয়তো সুধী সমাজ হিসেবে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবার কথা রায় হবার পরে। আমার খালি নাগরিক হিসেবে দুটি জিনিস মনে হয়, যে আমি যতটুকু আজকের দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনেছি, এখানে একজন অভিজ্ঞ আইনজীবী আছেন, তিনি ভালো বলতে পারবেন। সেখানে একজন সাবেক প্রধানমন্ত্রী বিদেশ থেকে একটি টাকা এসেছিল একটি অরফানেজ ট্রাস্ট করবার জন্য, সেই টাকাটুকু, এবং আরেকটি টেলিভিশনে আমি প্রতিবেদন দেখেছি, সেই প্রতিবেদক বারবার খোঁজার চেষ্টা করেছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের কাছ থেকে এবং তাদের আইনজীবীদের কাছ থেকে, যে এই এতিমখানাটি কোথায় অবস্থিত, তারা কেউই জানেননি। তার মানে হচ্ছে যে 2091 সালে টাকাটি এসছে, আসার পরে 2008 সালে মামলা হবার আগ পর্যন্ত এই টাকাটি দিয়ে কোথাও কোনো এতিমখানা তৈরি করা হয়নি, এক। দ্বিতীয়ত, যেই ঠিকানা ব্যবহার করা হয়েছে এটি শহীদ মইনুল হোসেন রোডে বেগম খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী যে বাসা, সেটাকে ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে। তৃতীয়ত, এই টাকাটা শেষ পর্যন্ত দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের নামে এফডিআর করে রাখা হয়েছে। তার মানে হচ্ছে যে দেখেন, আমরা সাধারণ জনগণ 16 কোটি মানুষের বাংলাদেশে যাদেরকে আমরা দায়িত্ব দেই, টাকাটা কিন্তু বাংলাদেশের আজকের বাস্তবতায় বিরাট অঙ্কের টাকা না, কিন্তু 1 টাকা হোক আর 1000 কোটি টাকা হোক, আমরা রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত একটি মানুষ তার এই টাকাটি সদ্ব্যবহার করবেন, সেখান থেকে আমরা শিখব। এর আগে আমরা বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনায় যেটা বলছিলাম, যে আমাদের সামগ্রিক সামাজিক মূল্যবোধের অবক্ষয় যেখানে হচ্ছে, সেটা সর্বোচ্চ পর্যায় থেকে এটার বিপরীতে কিন্তু আবার মানে বিএনপির পক্ষ থেকে যে আইনজীবীরা বলেছেন, তারা কিন্তু বলেছেন যে এই টাকার কোনো অস্তিত্ব নেই, ফাইল ঘষা মাজা করে হয়েছে, এবং পুরো বিষয়টি বলছেন যে এটা একটা কাল্পনিক, এই কল্পনার উপর ভিত্তি করে এই মামলাটি সাজানো হয়েছে। একেবারে আমি একমত আপনার সাথে। এই বক্তব্যগুলো আমি এখনই বলতাম যে এটা হচ্ছে একটি পক্ষের, আরেকটি পক্ষের বক্তব্য আপনি যেটি বললেন। কিন্তু আমার কাছে যেটি নাগরিক হিসাবে মনে হয়, একজন সংবাদকর্মী হিসাবে, বিএনপি যারা এই কথাগুলো বলছেন আইনজীবীরা, এখন আপনি জানেন যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি হচ্ছে বিএনপির আদর্শের পরিপন্থী নেতৃবৃন্দের নেতৃত্বে, এবং বিএনপির আদর্শ ধারণ করে এরকম সাবেক মন্ত্রী অসংখ্য বিজ্ঞ আইনজীবী বাংলাদেশে আছে যারা এই মামলাটির সাথে সম্পৃক্ত ছিলেন। এবং আমি এখনও বিশ্বাস করি বাংলাদেশের সুপ্রিম কোর্ট স্বাধীনভাবে, আপনি দাদা আরও আমাকে হয়তো সমর্থন করবেন বা পক্ষের যুক্তি বলতে পারবেন, যুক্তি পরামর্শ দিয়ে আদালতের কাছে আপনি প্রমাণ করতে পারেন, তাহলে কিন্তু মামলা থেকে আইদার আপনি খালাস পেতে পারেন, অথবা মামলাকে আপনি পক্ষে বিপক্ষে নিতে পারেন, যুক্তি পরামর্শ থাকতে এক, আর যদি ভালো আইনজীবী থাকে। এই দুটা জিনিসই কিন্তু বিএনপির আছে এবং ছিল, এখনও আছে আমি বিশ্বাস করি। এবং এখন পর্যন্ত আমি বিশ্বাস করি বাংলাদেশের সর্বোচ্চ আদালত স্বাধীনভাবে তাদের রায়টি দেন। ফলে 8 তারিখে 8ই ফেব্রুয়ারি, এবং বিএনপি সেই চেষ্টাটি করেছে, সাবেক উপরাষ্ট্রপতি থেকে শুরু করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মওদুদ আহমেদ থেকে শুরু করে অনেক বিচক্ষণ আইনজীবী ছিলেন বিএনপির পক্ষে, বেগম খালেদা জিয়ার পক্ষে। তারা তাদের যুক্তি, তর্ক, মেধা সকল কিছু উপস্থাপন করেছেন। আপনি যেই কথাগুলো বলেছেন, গণমাধ্যমে ওনারা বলেছেন, যদি এইটা আদালত সন্তুষ্ট হয় তাহলে আমরা 8ই ফেব্রুয়ারির রায় সেটি দেখতে পারবো। কিন্তু নাগরিক হিসেবে আমাদের কাছে একটি লজ্জাজনক বিষয় হবে, যদি সেই রায়ে কেউ দোষী প্রমাণিত হয়, তাহলে আমরা ভবিষ্যতে যারা রাজনৈতিক দায়িত্বে থাকেন তাদের সম্পর্কে যে ধারণাটি হবে, সেটা নিয়ে আমি শঙ্কিত। আমরা একটু আইনজীবীর শুনতে যাচ্ছি। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, নীলপরি তো আছেনই, আবির আহমেদ, তারা বলছেন যে
মানে সরকারের, বিশেষ করে সৈয়দ ইমরান সাল্লে প্রিন্স, বিএনপি নেতা, তিনি বলছেন যে সরকারের একজন পার্টনার আগেই কিভাবে বললেন যে বেগম খালেদা জিয়ার জেল হবে। না, এই আমি কথাটি আমি যে বলেছেন। বিষয়টা জি। বলতে চাচ্ছি আর কি, আর আবারও অনুরোধ করছি যে গালাগালি নয়, আপনারা সুচিন্তিত মতামত বা প্রশ্ন করেন, তাহলে আমরা এই বিষয়টা আমাদের এই প্যানেলে আমরা উত্থাপন করলে সুবিধা হবে আলোচনা করতে। আচ্ছা, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের এই প্রথম একটি মামলা মোটামুটি শেষের দিকে আসছে। তো আমি খুব খুশি যে বেগম জিয়া এই মামলাতে শেষের দিকে এসে মোটামুটি আইনের কাছে উনি আত্মসমর্পণ করেছেন এবং আইনি লড়াই উনি চালিয়ে যাচ্ছেন। এটা একটা খুব ভালো দিক। আমরা তো অনেক সময় এই কোর্ট থেকে পালিয়ে বেড়াই, নানানভাবে গালাগালি করি, সেই জায়গা থেকে দেখলাম যে তারা কিছুটা মুক্ত হয়ে এখানে সমর্পিত হয়েছে। আর রায় কী হবে, রায়ের পরে তো আবার হাইকোর্ট আছে, আপিল বিভাগ আছে। এই রায়ে যদি পক্ষে বিপক্ষে রায় হয়েও থাকে, এটা তো ফাইনাল না, আপনি হাইকোর্টে আপিল করতে পারবেন, তারপর আপিল বিভাগ আছে, তো এটা আরও একটু দীর্ঘ সময় যাবে। সুতরাং এখনই একটা আমরা সবাই মিলে অস্থির হয়ে যাব এমন না বিষয়টা। তবে আমি যে পয়েন্টটা বলতে চাই, ক্ষমতায় যারা থাকেন তাদের মামলা মোকদ্দমাগুলো একভাবে চলে, এক গতিতে চলে, জি। আবার ক্ষমতার বাইরে থাকতে পারে তাদের মামলা আবার তারা এই কথা বলছেন যে অন্য গতিতে চলে। জি। কারণ অনেক মামলা ছিল। 111-এর উপর সবচেয়ে বেশি সংক্ষুব্ধ তো বিএনপি ছিল। জি আর মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন এটা আমার আন্দোলনের ফসল। জি পরে উনিও সংক্ষুব্ধ হয়ে গেলেন মামলা মোকদ্দমায় সব কিছু মিলে। তা এখন দেখতে পেলাম যে পরবর্তী পর্যায়ে যারা সরকার গঠন করলো, তাদের অনেক নেতা, পাতি নেতা, উপনেতা সকলেরই মামলা আস্তে আস্তে উইথড্র হয়ে গেছে হোম মিনিস্ট্রি থেকে। আবার কিছু কিছু মাননীয় প্রধানমন্ত্রীগুলো আবার কোয়াশমেন্ট হয়েছে। জি এখন এটা যদি একটা বৈষম্য। হ্যাঁ, এখন যদি বেগম খালেদা জিয়া যে কোনো কারণে ক্ষমতায় থাকতো, তাহলে দৃশ্যপটটা পাল্টে যেত। এই হলো আবার আমাদের উল্টা। উল্টাটা হইতো। সুতরাং সেই জায়গায় আমি একটু আশঙ্কিত যে আগামী দিনে আরও অনেক কিছু হয়তো আমাদের দেখতে হইতে পারে। তবে আইনের গতি স্বাভাবিক নিয়মেই চলা উচিত। হ্যাঁ, আইনের শাসন এটা আমরা চাই, এবং নিরপেক্ষভাবে এটা যেন প্রয়োগ হয়, বিচার বিভাগ নিরপেক্ষ এবং স্বাধীনভাবে কাজ করুক, কিন্তু এটা আমাদের আকাঙ্ক্ষা। জি, কিন্তু যাই রায় হোক না কেন, এই রায়টা যদি বিএনপির বিপক্ষে যায়, অর্থাৎ বেগম খালেদা জিয়ার বিপক্ষে যায়, তাহলে রাজনৈতিক পরিস্থিতি, আসলে আমরা রাজনৈতিক পরিস্থিতিটা নিয়েই আলোচনা করতে চাই। এখানে কে সত্য মিথ্যা সেটা তো আদালতের বিষয়, কিন্তু আমি আসলে রাজনৈতিক দিকটা করতে চাচ্ছি। এই কারণে চাচ্ছি যে আগামী একটা নির্বাচন, সেই নির্বাচনের আগে এই ধরনের একটা মামলার রায় যত সত্যই হোক, সেটা যদি বেগম খালেদা জিয়ার বিপক্ষে যায়, সেটাকে হজম করার মতন মানসিকতা একটা বড় রাজনৈতিক দলের আছে কিনা? না, যেমন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেই দিলেন যে এই আদালতের রায় কিন্তু চূড়ান্ত রায় নয়। আরো তারপরেও তো মানে তাই বলে কি আমি মেনে নেব তাও তো না। আপনার মতের সঙ্গে আমি একমত যে যে রায় হোক, যদি খালেদা জিয়ার বিপক্ষে যায় তাহলে কিন্তু তাৎক্ষণিক একটা রাজনৈতিক প্রতিক্রিয়া হবে। তো সেই জন্যে আমার কাছে যেটা মনে হয়, প্রথমত আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কথা সূত্র ধরে সংযোজক বক্তব্য দিচ্ছি যে এই মামলাগুলো কিন্তু সব তত্ত্বাবধায়ক সরকারের আমলে, 111 সরকার, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তার মামলা ছিল, বিএনপির বিরুদ্ধে। কিন্তু আওয়ামী লীগের মামলাগুলো মানে এমনি ওই যে প্রত্যাহার হয়ে গেল। তখন আমার মনে আছে তবে মাননীয় প্রধানমন্ত্রীগুলো কোর্টের মাধ্যমে কোর্টের মাধ্যমে আইনি ভাষা মানে কি? প্রধানমন্ত্রী না, এটা হচ্ছে সরকার ওই মামলার জন্য একটা কমিটি করেছিল এই সরকার আসার পরে, একটা হাই পাওয়ার কমিটি করেছিল হোম মিনিস্ট্রিতে। তারা বসে দেখেছে কোন মামলা চলবে কি চলবে না। হ্যাঁ, অনেক 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 মিথ্যা মামলা। সেই কমিটিতে কি সবগুলো মামলা ছিল? 111 সবগুলো মামলাই ছিল, বিশেষ করে সরকারি দলের মামলাগুলো প্লেস হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কারণ সুবিধাটা তো তারা পাবে, এই কারণে হাজার হাজার মামলা উড্র হয়ে গেছে। আবার 2-4টা যা কোর্টে ছিল উড্র করে নাই, সেগুলো আস্তে আস্তে কোয়াশমেন্টের মাধ্যমে, কোর্টের রায়ের মাধ্যমে শেষ হয়ে গেছে, ইনক্লুডিং মাননীয় প্রধানমন্ত্রীর মামলাগুলো। তবে ওই জায়গায় আমার কথা ছিল যে পরিপূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ওই মামলাগুলো প্রত্যাহার হলে সেটা দূরদর্শী হতো। সবগুলো প্রত্যাহার হয়ে গেল, তো বিএনপির মামলাগুলো রয়ে গেল, এখানেই তো সমস্যাটা হয়ে যাচ্ছে।
এখন যে শঙ্কার কথা আপনি ব্যক্ত করলেন, এখন যদি ক্ষমতার পট পরিবর্তনে বিএনপি ক্ষমতায় চলে আসে, আওয়ামী লীগের মামলাগুলো বা পুনরুজ্জীবিত হবে। তো সেই জন্য আমার বক্তব্য যে আইন তার স্বাভাবিক গতিতে চলুক, সরকারের হস্তক্ষেপবিহীন হয়। তবে একটি কথা আমি মনে করি যে আইনের স্বাভাবিক গতি প্রকৃতিতে কি হবে সেটা অন্য কথা, কিন্তু রাজনীতির একটা স্বাভাবিক গতি প্রকৃতি আছে। এই দুটো সমন্বিত করে কিন্তু এই রায়টি দেওয়া হবে বলে আমার বিশ্বাস। কারণ রাজনৈতিকভাবে যদি এটা অত্যন্ত ব্যয়বহুল হয়, ইংরেজিতে বলা হয় ভেরি কস্টলি, যদি চড়া মূল্য দিতে হয়, তাহলে কিন্তু এই ধরনের রায় হবে কিনা আমার বিচারকটাও সেটা ভেবে চিন্তে হয়তো কাজ করবেন আর কি। আইনের শুধু চূড়ান্তভাবে আইনের গতিকে আমি এখানে গুরুত্ব দিতে পারছি না, বাস্তবের প্রেক্ষাপটে আর কি। তো কাজেই দেখা যাক না। মানে এই মামলার আমি রায়গুলো দুইটা তথ্য খালি অ্যাড করতে চাই। এই সরকারের সময় কিন্তু শেখ হাসিনার সরকারের শাসনামলেই তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলা কিন্তু এই নিম্ন আদালত থেকে কিন্তু পরে আবার হাইকোর্ট, না পরে আবার হাইকোর্টে গিয়েছে, নিম্ন আদালতে তো এখনো মামলাটি চলছে, সেখান থেকে কিন্তু তিনি খালাস পেয়েছিলেন। এক, দ্বিতীয়ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে বিচারক তো আবার মানুষের না সেটা আছে, কিন্তু না পরের আদালতে গেছে সেখানে তো এখন তো আরো দুটি ধাপ আছে। আবার বিএনপি স্থায়ী কমিটির সদস্য থেকে অনেক কেন্দ্রীয় নেতা কিন্তু 111-এর অনেক মামলাকে মোকাবেলা করে কিন্তু এখন জামিনে মুক্ত আছেন। ফলে দুটিই কিন্তু বাস্তবতা এইখানে। তবে একটা জিনিস মনে করা দরকার যে আমরা যাই মন্তব্য করি, এইটা যেন কেউ না মনে করে এই সরকারই শেষ সরকার না, এই আদালতে শেষ আদালত। শেষ আদালত না। তবে ব্যাপারটা কিন্তু সাবজুডিস, বেশি আলোচনা করতে পারবো আবির না। আহমেদ, মাহবুব রহমান, সুমন, ফজলুর রহমান, সাইফুল ইসলাম সবাই মন্তব্য করেছেন এই পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য। ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং এই বিষয়ে প্রশ্নও আপনারা করতে পারেন। জি, আমরা আরেকটি স্টুডিওতে যাচ্ছি আরিফ হোসেন এবং মশির রহমান খানের কাছে। তারা যদি যুক্ত হন, প্রশ্ন বা মতামত যদি থাকে আমাদের এই প্যানেলের কাছে। জি, আমার মতামত বলতে এটাই যে বেগম খালেদা জিয়া, ওনার মামলাটা আমরা যতটুকু তথ্য মতে 2005 সালে কাকরাইলের একটা জমি কেনা নিয়ে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা নিয়ে, সেটা কেনা নিয়েই মূলত মামলাটা শুরু 2008 সালে। এবং সেই তথ্য অনুযায়ী যে 2008 সাল থেকে 14 সাল পর্যন্ত এটা মামলাটা স্থগিত করা হয়েছিল, হাইকোর্টের নির্দেশে স্থগিত ছিল। সেটা 6 বা 7 বছর স্থগিত থাকার পর 2014 সালে আদালত কর্তৃক চার্জশিট গৃহীত হয়, চার্জশিট দাখিল করা হয়, সেখান থেকেই বিচার শুরু। তা আইন অনুযায়ী যা হওয়ার, আইন যদি না মানতেন সাবেক বিরোধী দলীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উনি যদি না মানতেন তাহলে মনে হয় উনি স্টে করতেন না। তো আমার মনে হয় আইন মানছেন। পাশাপাশি 138 বার সময় চেয়েও কিন্তু অনেক লেন্দি করা হয়েছে, আমরা অনেকেই অভিযোগ বা করা হয়েছে বলেই আমরা ধরে নিই। তো 138 বার সময় চাওয়া মানে আইনের কাছে থাকা। আশা করি মামলাটা 2005 সালের জমি কেনা নিয়ে 2018 সালের প্রথমার্ধে এটা একটা সমাধান হবে এবং আইনত মোকাবেলা সাধারণত আইন দিয়েই করা উচিত। রায়, আজকের রায়টা চূড়ান্ত না এবং এই রায়ের পরে হাইকোর্ট থেকেও সুপ্রিম কোর্টে যাবে, যেখানে স্টে করা যায় অথবা স্টের যোগ্য যদি হয় সেখানে স্টে হতেও পারে। তো এটা নিয়ে রাজনৈতিক সামনে ইলেকশনকে মাঠ ঘোলা করা, অথবা আওয়ামী লীগ বলবো না, সরকার পক্ষ না, এটা হচ্ছে সরকারের কৌশলী, মানে দুদক একটা পক্ষ আর বিএনপি একটা পক্ষ, বিএনপি প্রধান একটা পক্ষ। সেক্ষেত্রে আমার মনে হয় সঠিক সমাধানটা এভাবে আসা উচিত যে আইনে তো যা হয় তা আমরা মেনে নিয়ে, আগে যাতে মেনে এসেছেন সেখানে আইনত ওনারা মেনে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন। এতে করে অন্তত অস্থিতিশীল পরিস্থিতি বা সামনে নির্বাচনটা ঘোলাটে হবে না। কারণ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে 37টি মামলা রয়েছে। তো একটি মামলার রায় যদি এরকম হয়, আশা করি অন্য মামলাগুলো সমাধানের ক্ষেত্রে এভাবেই পদক্ষেপ নেওয়া উচিত। আর এখানে দুদক এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াই দুটো পক্ষ। আমার মনে হয় সরকার পক্ষকে দোষারোপ করাটা উচিত না। তবে অনেকেই বলে থাকে সরকারের সরাসরি নির্দেশে এটা হচ্ছে। এই বিষয়টা যেন না আসে বা নিরপেক্ষতা থাকে, আমরা সেটাও আশা করব। যদিও বা না, প্রত্যাশা ভালো আমি মশির রহমান খান, কিন্তু আমাদের তো আসলে আইন আদালতের ব্যাপারে আমাদের রাজনীতিকদের সেই ধরনের প্রত্যাশা নেই এবং তাদের প্রত্যাশার বাইরেই অনেক তাদের তৎপরতা আমরা লক্ষ্য করেছি। কিন্তু সুতরাং এই ব্যাপারে এটা আদর্শিক কথা যেটি মশির রহমান খান বলছেন যে সেটাই হওয়া উচিত। আইন তার স্বাভাবিক গতিতে চলবে, যে রায় দেবে সেই রায় প্রতি শ্রদ্ধা জানানো উচিত। কিন্তু আসলে কি সেইভাবে তো আমরা আসলে অতীতে দেখিনি যে সেভাবে কেউ মেনে নেয়।
সুতরাং একটা আশঙ্কা যে সুন্দর একটা নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনের আগে এতই যখন দেরি হলো, মানে এটা আমার প্রত্যাশা যদি নির্বাচনের পরে হতো বা আরও আগে যদি এটা নিষ্পত্তি হয়ে যেত মনে হয় ভালো হতো আর কি। আরিফ হোসেন। হ্যাঁ, মোস্তফিজ ভাই যেটি আপনি বলছিলেন যে মশিউরও যেটি বলল যে আসলে আমাদের এই মানে সবার প্রতি সম্মান দেখিয়ে যদি রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি থেকে শুরু করে সব কর্মকাণ্ডগুলো পরিচালনা করে, তাহলে কিন্তু এইরকম অবস্থার সৃষ্টি হতো না। তবে যে বিষয়টি একটু বলা দরকার, এই মামলাটার ক্ষেত্রে আমাদের এখানে অ্যাডভোকেট সুব্রত দা আছেন, উনি এটি একটু মনে হয় ভালোই জানেন যে এই মামলায় যে আইনে বিচার হচ্ছে সেখানে কিন্তু আপনার একটা ফাঁক আছে, কিন্তু সেটি হলো যে আপনার দুদক আইনে যদি ন্যূনতম 3 বছরের কারো কনভিকশন হয়, তাহলে কিন্তু তিনি আর আপনার সংসদে বা কোনো মানে সংসদে মানে সংসদ সদস্য হিসেবে কিন্তু উনি আর নির্বাচনের জন্য যোগ্য হবেন না, অর্থাৎ অযোগ্য মনোনীত হবেন। এবং সেটি যদি উনি আপিলও করেন, অর্থাৎ আপিল যদি চলাকালীনও থাকে, তবুও কিন্তু ওই কনভিকশনটি এখানে অ্যালাউ হবে। এরকম কিন্তু একটা আইনগত একটা ফাঁক রয়ে গেছে। এখন এই মামলায় কী রায় হবে সেটির বিষয়টি অবশ্য পরবর্তীতে বোঝা যাবে আসলে কি দাঁড়াবে। এবং বিএনপি যদি সেরকম একটা ছোট্ট সাজাও হয়ে যায়, সেই সাজার ক্ষেত্রে তার যদি তিনি যদি অযোগ্য হন, কী ধরনের আন্দোলনে বিএনপি যাবে এবং দেশ আসলে অস্থিতিশীল হয়ে যাবে কিনা, কিংবা বর্তমান সরকার আসলে সেই বিষয়গুলো নিয়ে কোনো পদক্ষেপ নেবে কিনা, বা এটি কি আসলে আবার এই 8 তারিখেই রায় হবে কিনা, এই যে প্রশ্নগুলো আসছে সেইগুলোর ক্ষেত্রে আমার মনে হয় আজকে যারা আমাদের এখানে অতিথি যারা আছেন ওনারা একটু বিষয়টিকে যদি একটু ওইভাবে ব্যাখ্যা দিয়ে আমাদেরকে জানাতেন, তাহলে হয়তো মানে আমরা আসলে একটু ক্লিয়ার হতে পারতাম যে এই মামলাটির ক্ষেত্রে যা হবে রায়ে, তার পরবর্তীতে যে পরিস্থিতির দুটো দিক আছে, যে রায় হলেই কিন্তু উনি কনভিকশন যদি 3 বছরই পান, তাহলে কিন্তু উনি নির্বাচনে অযোগ্য। আর নির্বাচনে অযোগ্য হলে বিএনপি তো নিশ্চয়ই একটি বড় ধরনের কর্মসূচিতে যাবে, সেটি তো পরিষ্কার। আর সেই আন্দোলন বা দেশে যদি একটা অস্থিতিশীল সৃষ্টি অবস্থা তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে আসলে কোন ধরনের প্রিকশন মেজারমেন্ট দিয়ে আসলে আমাদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনা এবং অস্থিতিশীলতা যেন না হয় সেদিকটিকে নিয়ে যাওয়া হবে, সরকারি বা কী ধরনের পদক্ষেপ নেবে সেগুলো তো পরবর্তী পরিস্থিতিতে বলবে। কিন্তু আসলে সেই দিকগুলো কি আসলে কেউ আমরা বিবেচনায় করছি কিনা, এটি হলো আমার ছোট্ট একটা প্রশ্ন আমাদের আজকে অতিথিদের কাছে। আপনারা এটি আসলে কোন ধরনের সমাধান মনে করছেন, যে কোন ধরনের সমাধানে গেলে এই জায়গাগুলো আসতো? যে এখন যদি বিস্তর ব্যাখ্যা দেওয়া যায় যে 136 বার খালেদা জিয়া সময় নিয়েছেন, 8 বছর এটা হাইকোর্টের মাধ্যমে স্টে করে রেখে দেওয়া ছিল, অনেকগুলো মানে প্রশ্ন রয়ে গেছে। তারপরে তারা আইনে লড়লো, আবার ডিলে করলো। মানে এই মামলা নিয়ে তো একটা নজিরবিহীন একটা দীর্ঘসূত্রতা, এই ব্যাপারে মানে কোনো তাহলে সরকার কোনো সন্দেহ কি করবে, কিংবা হ্যাঁ সেই জায়গাগুলোতে আমার মনে একটা অতিথির কাছ থেকে আমরা একটু প্রত্যাশা করছিলাম ওনারা এই ব্যাখ্যাটা দিত। ঠিক। ব্রিগেডিয়ার হেম সে কথা শুনে আপনি যদি আমি জানি না, আলোচনা শুনেছেন, আমি জানি না 3 বছর কোথা থেকে, ইলেকশন কমিশন 3 বছর তো নয়, কনস্টিটিউশন বলা আছে 2 years and above, জি জি 3 বছর নয়। যদি ক্রিমিনাল অফেন্স এবং এই ধরনের নৈতিক স্খলন যদি বলা যায়, এটা তো দুর্নীতির মামলা, তাহলে তিনি আগামী 5 বছরের জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এটা হচ্ছে বিদ্যমান আইন। এখন অনেকে আর্গুমেন্ট করেন যে যদি লোয়ার কোর্ট শাস্তি দিয়ে দেয় এবং সেই ক্ষেত্রে অ্যাপিলে যদি থাকে, অ্যাপিলে থাকলেও কিন্তু ইটস নট কাউন্টেড। মানে আইনের কথা বলছি আমি, আমি কি শাস্তি হবে না হবে সেটা নয়। আমি যদি ইনকারেক্ট হই তাহলে আমার মনে হয় এখানে সুব্রত চৌধুরী আছেন, উনি আরও ভালো ব্যাখ্যা দিতে পারবেন। কিন্তু আমি যতটুকু জানি এবং যতটুকু লেখাপড়ার মাধ্যমে জানিয়েছি সেটা হচ্ছে যে এরকম কয়েকটি সুপ্রিম কোর্ট, আমাদের বাংলাদেশের সুপ্রিম কোর্টেরই কিন্তু কতগুলো ইন্টারপ্রিটেশনাল বিষয় আছে, যে আপনি যখন কনভিক্টেড হবেন, আপনি বেইলে যখন থাকেন, আপনার কনভিকশনটা কিন্তু স্কোয়াশ হচ্ছে না। ইভেন আপনার কনভিকশন যদি স্কোয়াশ হয়, যেই দিন আপনি মনোনয়নপত্র দাখিল করবেন তারপরে যদি স্কোয়াশ হয়, আপনি মনোনয়নপত্র দাখিলের দিন অযোগ্য ছিলেন। ইটস এ ভেরি টেকনিক্যাল ইস্যু। আপনি মনোনয়ন আপনার যদি স্কোয়াশ পরে হয়ে যায়, যেটা মখা আলমগীর সাহেবের ব্যাপারে হয়েছিল, সুপ্রিম কোর্ট ওই মহিউদ্দিন খান আলমগীর, সুপ্রিম কোর্টের যে রায়টি ছিল সেটি ছিল যে যখন আমরা ওনারটা বাতিল করে দেই, উনি যখন আবার চেম্বার জজ থেকে ফিরে আসেন, তখন কনভিক্টেড ছিল, তখন উনি কনভিক্টেড ছিলেন। এবং আপনারা যখন যাচাই বাছাই করেন, জি হ্যাঁ, তো উনি যখন
যদিও ওনারটা পরে স্কোয়াশ হয়ে গেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট বললো যে না, ওই সময় জি তিনি কনভিক্টেড ছিলেন, ডিসকোয়ালিফাইড ছিলেন, দেয়ারফর ওনার নমিনেশন পেপারটাই ইজ নট বৈধ। যেটা আমরা রায় দিয়েছিলাম সেটাকেই সুপ্রিম কোর্ট আপহেল্ড করলো। এখন সেগুলো ইন্টারপ্রিটেশন, দিস আর ইন্টারপ্রিটেশন বাই দি কোর্ট। বাট আমি যদি বলি এরকম একটা কনভিকশন হলো, যখন ইলেকশন কমিশনের কাছে যাবে, ইলেকশন কমিশনের কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইন্টারপ্রিটেশন কোনো জায়গা নেই। জি ইলেকশন কমিশনের কাছে যখন যাবে তখন ইলেকশন কমিশন উইদিন দি রাইট, যে ব্যক্তি হন, আমি খালেদা জিয়া সম্বন্ধে বলছি না, যে কোনো ব্যক্তি হন, ওটা বাতিল করে দিবে ইলেকশন কমিশন, যেরকম করেছিল 2006 সালে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবেরটা। কারণ উনি অ্যাপিলে, ওনারটা কিন্তু অ্যাপিল ছিল, হ্যাঁ হায়ার কোর্টে, ইফ আই এম নট রং, হায়ার কোর্টে অ্যাপিলে ছিল, কিন্তু ইলেকশন কমিশনে গ্রহণ করেনি। এবং যেই কারণে আওয়ামী লীগ তখন বললো যে, তখন ওরা বললো যে আমরা ইলেকশন যাব না, তখন আওয়ামী লীগও বললো যে যদি জাতীয় পার্টি ইলেকশনে না যায় তাহলে আমরা ইলেকশনে যাচ্ছি না। দ্য হোল থিং স্টার্টেড ফ্রম দেয়ার। অনেকে ব্লেম করেছে ইলেকশন কমিশনকে, আমি তখন ইলেকশন কমিশন ছিলাম না, এত আইন জানতাম না। বাট দ্য ফার্স্ট থিং আই ওয়ান্টেড টু রিড দ্যাট নোট, যে কেন বাতিল করা হলো। আর নোটটা পড়ে দেখলাম যে দে আর ভেরি মাচ উইদিন দেয়ার, যে আইনের মধ্যে পড়ছে। এখন এই ক্ষেত্রে কি হবে সেটা আইন বলতে পারবে, কারণ এটা আমাদের প্রেডিক্ট করার কোনো স্কোপ নেই। বাট আমার কাছে একটি জিনিস বিষয় লাগে, যখন একটি মামলা চলতে থাকে জি এবং আমরা সাধারণত এরকম কথা বলতে মানে একটু পিছপা হই, সেখানে এই পলিটিক্যাল এই যে স্টেটমেন্টগুলো কিন্তু ঠিক নয়। যে অনেকে, আমি এর আগে শুনেছি যে ওনার তো শাস্তি হয়ে যাবে, ওনার শাস্তি হয়ে গেলে তোমরা অযোগ্য হয়ে যাবে। এইগুলো কথা হয় কি, যেই জন্য বলা হয় যে সাবজুডিস কেসে আপনি কেস নিয়ে আলোচনা করেন, কিন্তু কি হবে সেটা আপনি আলোচনা করবেন না, ডু নট স্পেকুলেট। যেটা এই লজিকটা তো এই কারণেই যে এখন যদি হয়, আমি কথা বললাম, তাহলে এটার একটা পলিটিক্যাল ফল আউট হবে। ওটা তো আগের থেকেই তারা বলেছে এটা হবে, তারা তো বারবার অহরহ সকাল বিকাল বলেই যাচ্ছে। তাতে উত্তেজনাটা বাড়ে আর হ্যাঁ, উত্তেজনাটা বাড়ে। অ্যান্ড হোয়াট হ্যাপেন্স, দ্য মেরিট অফ দ্য কেস, ধরুন এই কেসটা যদি কথার কথা যে ইট ইজ ফ্যাক্ট, কোর্ট একটা ফ্যাক্ট বের করলো, বা কোর্ট হয়তো ফ্যাকচুয়ালি কিছু থাকলেও দিয়েছে, আপিল তো হয় বিকজ টু রিভিউ দ্যাট লোয়ার কোর্টের বিষয়টা ভুল হতে পারে। এইখানে যদি আমরা আগের থেকে বলি হ্যাঁ ঠিকই আছে, এটা হয়েছে ভাই, ওরা তো শাস্তি হয়ে যাবে, তখন কি হবে, তখন তো উনি ইলেকশনে যাইতে পারবে না, এই কথাগুলো যখন বলা হয় তখন এটা একটা পলিটিক্যাল ফল আউট হয়। ফ্যাক্টস হলেও এই জন্য আমাদের দেশে হার্ডলি এনি পলিটিশিয়ান গন টু দ্য জেল এক্সেপ্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব। উনি নিজেই বলেন, বলে আমি ছাড়া আর কেউ জেলে যায় নাই। হ্যাঁ, তো এই কারণে যা দেখি মানে ধরা পড়েছে, তারপরে সে ছোটোখাটো নেতা আবার ভি দেখায় জেলের মধ্যে যায়। উনি এখন আমরা তো এখানে যে কোনো কিছুই হোক, দ্যাট হ্যাজ এ পলিটিক্যাল ফল আউট। আমি পলিটিশিয়ান হইলেই, যত ছোট নেতাই হই না কেন, আমার বিরুদ্ধে কোনো মামলা হলে বা এটা তো আমরা পলিটিক্যাল মামলা দিয়েছে। তো এখন বিষয়গুলো এই জন্য, দ্যাটস ওয়াই উই শুড বি ভেরি ভেরি কেয়ারফুল ডিসকাসিং দিস থিং। হ্যাঁ, আর রায় হয়ে যাওয়ার পরে আপনি ডিসকাস করলেন যে রায়ের মেরিট কতখানি ছিল না ছিল কী ছিল, দ্যাট ক্যান বি ডিসকাসড। তো এই জন্য আমি মনে করি যে যখন এই রায়ের আগে ওনার এটা হতে পারে, ওনার ওটা হতে পারে, উনি তো জেলে যাচ্ছেন, তো জেলে গেলে আপনাদের কি হবে, দিস আর কল ইন্টিমিডেশন। এবং এই ইন্টিমিডেশন হয় কি, আপনি ইলেকশনের আগে সমস্ত ইন্টিমিডেশন শুরু হয়ে যায়, আপনি ভয় দেখানো শুরু করেন। উই ডো নট নো, কোর্ট যদি ওনাকে অ্যাকুইট করে দেয়, উই নো, উই ডোন্ট নো। ব্যাপারটা হলো যে আমি যেটা মনে করি, এই রায় যেদিকেই যাক না কেন, ইট উইল হ্যাভ এ পলিটিক্যাল ফল আউট। মানে সেটা ফর পজিটিভ নেগেটিভ দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, বাট ইট উইল হ্যাভ এ পলিটিক্যাল ফল আউট। যখন আমরা আমাদের বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন অল ইনক্লুসিভ ইলেকশন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, তখন এটা নিয়ে নানান ধরনের ডালপালা গজাবে, দেশের মধ্যে আলোচনা হবে, দেশের বাইরে আলোচনা হবে, অন্য জায়গায় আলোচনা হবে। ইভেন গুড ইন্টেনশনস মে বি সিন অ্যাজ নট এ গুড ইন্টেনশন। জি, অ্যাডভোকেট সুব্রত, আমরা এই পর্ব শেষ করতে চাই। আপনার ছোট্ট একটা মতামত যে এটাকে ঘিরে কি রাজনৈতিক পরিস্থিতি কি মানে স্বাভাবিক থাকবে কিনা? না, আমি তো বিশেষ করে সরকারি দল এবং বিএনপি তারা যেভাবে কথাবার্তা বলছে, এগুলো একেবারেই গ্রহণযোগ্য না। সরকারি দলের তো অনেক সহনীয় হওয়া উচিত।
আচ্ছা, তাদের কথাবার্তা বলার আগে এগুলো চিন্তা করা উচিত। তো ওনারা একটা বললে ওরা 10টা বলবে, ওরা আবার আরেকটা বললে, এটা একটা মানে পাল্টাপাল্টি শুরু হয়ে গেছে। আচ্ছা, তো এইটার মধ্য দিয়ে তো আমি তো নির্বাচনের ভবিষ্যৎটাও তো কেমন যেন আমার কাছে একটু অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে। আচ্ছা। দরকারটা কি এত সরকারি দলের লোকজনের এত কথা বলার দরকারটা কি? না, কিন্তু জবাব দিবে বিএনপি না পার্টি রাজনৈতিকভাবে। হিসেবে তারা বলতে পারে, হ্যাঁ, তাদেরও বলতে গেলে একটু সীমাবদ্ধতা রেখে কথা বলতে হবে, কোনটা বলা কোনটা। কারণ উনি বলেছেন যে অনেক সিনিয়র লয়ার সেখানে আছে, হ্যাঁ, খুব প্রথিতযশ আইনজীবীরা এই মামলাতে যুক্ত হয়ে গেছে। গত কয়েকদিন তো ওনাদের হ্যাঁ, তো বক্তব্য ওনারা তো শুনছি। এই মামলাতে তো একুটালও হইতে পারে, কেন আগে থেকে না, কিন্তু রাজনৈতিকভাবে যখন আমার কি মনে হয় মঞ্চে যখন কি রাজনৈতিক মঞ্চে আদালতের বাইরে যদি কোনো কেউ কথা বলে, তবে তো তখন তো স্বাভাবিকভাবেই আরেক পক্ষ তো তার জবাব এটাই তো দেবে। বলছি, বিএনপি তো সুযোগটা নেবে। এই জন্য সরকারি দলের নেতাদের প্রতি আমরা অনুরোধ করব, আপনারা একটু সহনীয় পর্যায়ে থাকেন। কারণ আপনারা যদি ওদেরকে উস্কায় দেন তাহলে সুযোগটা ওরা বেশি নেবে, তখন আপনি এই নির্বাচনগুলো একটা অন্য রকমের সিচুয়েশন হয়ে যেতে পারে। এখনো তো দেখি যে হাজার হাজার লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে। মঞ্জু যদি একটু এক লাইন খালি বলি, এই ক্ষেত্রে আমাদের মুক্ত গণমাধ্যমের একটা ভূমিকা আছে। কারণ গণমাধ্যমের 29টি টেলিভিশনের ক্যামেরা যখন যায়, কেউ নীরব থাকতে পারে না। হয়তো দেখা গেল পূজাতে আদালতের কথা বলে, জানা যায় সেখানেও আদালতের কথা বলে। যেমন সাংবাদিকরা প্রশ্নই হ্যাঁ। করে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো এই কথা বলেছেন, আপনি কি বলবেন? তখন তো সে তো চুপ থাকতে পারেন। এইটা একটা ব্যাপার। তবে জানাজাদের কথা বলে। হ্যাঁ, কিন্তু পলিটিশিয়ান হলে তো এখানে বলতে হচ্ছে না, এই বিষয়ে আমার কোনো ম্যাচুরিটির ব্যাপার, বক্তব্য নেই। ম্যাচুরিটির ব্যাপার এখানেই হচ্ছে। আমরা গণমাধ্যমের কর্মীরা প্রশ্ন করবই, কিন্তু যিনি বলবেন তার দায়িত্বশীল আচরণ করা দরকার। এবং আমি শেষ মন্তব্য এইটুকু করব যে যেটা দাদা এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বললেন, যে আমরা আদালতের প্রতি জনগণ শ্রদ্ধাশীল থাকতে চাই। এইটা আদালতের প্রতিও এক ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে রায় দেওয়ার ক্ষেত্রে। এই রাজনৈতিক বক্তব্যগুলো যত কম বলা যায়। শেষ পর্যন্ত হচ্ছে কি, না বললেই একটা বাকি। সত্যিকার অপরাধও যদি হয়, অপরাধটা এটাকে নিরপরাধ প্রমাণ করা হয়, আবার নিরপরাধ ব্যক্তিকেও অপরাধী মানানো হয় রাজনৈতিক বক্তব্যের মধ্য দিয়ে, যেটা আমাদের জন্য দেখতে হবে। হোসেন ইমরান, শাহ আলম, পীরগঞ্জ, তারপরে মইনুল আলম ছোটন এবং রফিকুল ইসলাম, তারা এই আলোচনাগুলি শুনছেন এবং তারা নানান রকম মতামত দিচ্ছেন। আশা করি আমরা এই মতামতের আলোকেই আসলে আলোচনাগুলো হচ্ছে। আমরা আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমরা আরেকটি ছোট্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। যে রাষ্ট্রপতি নির্বাচনের এই সাবজেক্টটা জানার পরে আমাদের এখানে অনেকেই মতামত দিচ্ছেন যে কে হওয়া উচিত, কার কীভাবে হওয়া উচিত, সেগুলো মতামত দিচ্ছেন। আমরা এই রাষ্ট্রপতি নির্বাচনের একটি প্রেক্ষাপটটা একটু শুনতে চাই, আপনাকে দিয়ে শুরু করি। না, 18 ফেব্রুয়ারিতে ইলেকশন হয়ে যাচ্ছে, জি। শিডিউলও আজকে দিয়ে দিছে। হ্যাঁ, হ্যাঁ। তো কদিন ধরে আইজিপি নিয়োগ নিয়ে খুব সারা দেশে হইচই, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, কিন্তু ওখানে হ্যাঁ, হ্যাঁ। বেশিরভাগ যারা বর্তমান যাকে করেছে তার পক্ষেই কিন্তু আমি দেখেছি। জি, তা এখন 4-5 জনের ছবি টবি দিয়েও বেরোচ্ছে, জি। শিরিন শর্মিন সহ। জি। তো কিন্তু আলাপ আলোচনার মধ্যে আমি যা দেখতে পেলাম, যিনি এখন আছেন তিনি হয়তো কন্টিনিউ করবেন। সুতরাং এটা নিয়ে আর বেশি আলোচনা নেই, উত্তেজনা সৃষ্টির কোনো কারণ নেই। মঞ্জুর ইসলাম, আমাদের এখানে দর্শকদের মতামত যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রেসিডেন্ট করা হোক। এইটা আমার ধারণা সংসদীয় গণতন্ত্রের বাস্তবিক প্রয়োগের অবস্থা দেখেই দর্শকরা এই ধরনের মন্তব্য করছেন। কারণ দেখেন যে আসলে আমাদের সংসদীয় গণতন্ত্রে মূলত প্রধানমন্ত্রী সব, তাহলে রাষ্ট্রপতি একজন থাকেন, যাকে আসলে কেবলমাত্র শপথ গ্রহণ অনুষ্ঠান আর বিদেশে চিকিৎসার জন্য আসা যাওয়া ছাড়া আমরা কখনো দেখি না। ফলে কিন্তু এইটা আমার কাছে একটু মনে হচ্ছে সরকারি দলে একজন নেতা মন্তব্য করেছেন যে তিনি আবার হতে পারেন, তিনি যোগ্য। আমার কাছে এইটাও কিন্তু নাগরিক হিসাবে আপত্তিকর মনে হয়েছে। যখন নির্বাচনে একটি তফসিল ঘোষণা করা হয়, প্রার্থী হবার আগে সরকারি দলের দায়িত্বপ্রাপ্ত একজন নেতা বলে ফেলেন যে তিনি আবার হতে পারেন, তাহলে তো আর নির্বাচন করার দরকার ছিল কি? আপনারা ঘোষণা দিয়ে দেন। সেই জায়গায় আমি মনে করি গণতন্ত্রের এইটা একটা সৌন্দর্য। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যিনি নির্বাচিত সরকারি দলের তারাই নির্ধারণ করবেন তাদের প্রার্থী কে হবেন। তো অবস্থা দৃষ্টি এটা তো নিশ্চিত সরকারি দলের পক্ষ থেকেই হবেন। তবে হামিদ সাহেব অনেক দিন ছিলেন, অন্যান্য যাদের নাম শোনা যাচ্ছিল তাদের মধ্যে আমি নামগুলোর উচ্চারণ করতে চাই না। আমার ধারণা এই নির্বাচনী
নাটকীয়তার মধ্য দিয়ে আমরা হয়তো তাকেই আবার দেখব। দেখবো জি। সেটা আমাদের যখন- স্টুডিওতে যখন, আছেন আহ, আরিফ এবং প্রার্থীটা- মশির রহমান খান, খুব ছোট ছোট করে 30 সেকেন্ড করে সময় পাবেন। আরিফ এবং মশির রহমান খান, মানে এর বাইরে আমাদের কিছু আছে কিনা এই নির্বাচনকে ঘিরে? রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গ নিয়ে সবাই আলোচনার মধ্যে করেছেন। মূলত যে জায়গাটা নিয়ে একটু বলা দরকার যে রাষ্ট্রপতির মেয়াদ যেহেতু শেষ হচ্ছেন, এবং আমরা যেটুকু জেনেছিলাম এর আগে একটি প্রেস ব্রিফিং এ রাষ্ট্রপতি নিজেই কিন্তু মতামত দিয়েছিলেন যে তিনি এই দায়িত্বে আর ফিরে আসতে চান না, তিনি আবার স্বাভাবিক জীবনে অ্যাডভোকেট হিসেবে যেরকম থাকতেন সেরকম চেয়েছিলেন, এরকমই বলেছিলেন। তবে নির্বাচনের তফসিলও ঘোষণা হয়ে গেছে এবং আওয়ামী লীগের কোনো কোনো নেতারা কিন্তু এরই মধ্যে মতামত দিয়ে বেশ কয়েক জায়গায় দিয়েছেন যে রাষ্ট্রপতি উনি হয়তো ফিরে আসবেন। কিন্তু আমাদের কাছে যেটা মানে সাংবাদিক হিসেবে আমার একটু ছোট্ট মানে মত আর কি, যে সেটি হলো যে যেভাবে নির্বাচন হোক আসলে জনগণের আস্থা নিয়ে, জনগণের প্রত্যাশা নিয়ে, জনগণের যে সম্পৃক্ততা সেটি যেন পুনরাবৃত্তি ঘটে সেই দিকটি একটু দৃষ্টিকোণ দেওয়া দরকার। তাহলেই কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচন, পরবর্তী সংসদ নির্বাচন এবং যে নির্বাচন যেগুলো আসবে সেগুলোর প্রতি মানুষের একটা আস্থা থাকবে এবং সহ অবস্থান আসবে আর কি। ধন্যবাদ দেব ভাই। জি, মশির রহমান। যে ধন্যবাদ দিবু ভাই। আমার সর্বশেষ কথা হচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতি এখনো আছেন। আমরা বিভিন্ন সময় ওনাকে আমরা বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে গেছি যে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান। হয়তো স্বাভাবিক জীবনে উনি ইচ্ছা করলেও পাবেন না বা পারবেন না, জনগণ যেহেতু চায়। যদি আমি যতটুকু জানি প্রধানমন্ত্রীর ইচ্ছা হচ্ছে তৃণমূল পর্যায়ে কাকে রাষ্ট্রপতি নির্বাচন করলে গ্রহণযোগ্যতা থাকবে সেরকম একটা আসবে। সর্বশেষ খবর মতে আমরা আরিফ ভাই বলেছেন যে বর্তমানে যিনি আছেন এখানে থাকবেন উনি হয়তোবা, তবে তৃণমূল পর্যায়ে যদি নতুন কাউকে পাওয়া যায়, প্রধানমন্ত্রীর ইচ্ছা না ঠিক তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন হোক যে যিনি গ্রহণযোগ্য, আমি সেরকম একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি দেখতে চাই। তিনি বর্তমান ব্যক্তি হতে পারেন অথবা নতুন কেউ গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি খুব এক্সাইটেড না এই কারণে কারণ এই নির্বাচনটা কিন্তু কোনো প্রত্যক্ষ নির্বাচন নয়। এই নির্বাচনটা উইদিন দি পার্টি যদি আমি বলি, তার কারণ হচ্ছে যে পার্লামেন্টে এখন অ্যাবসলিউট মেজরিটি তো আছে আওয়ামী লীগেরই, যিনি হবেন তিনি সেই পার্টি থেকে হবেন। কিন্তু আমাদের এখানে যে মানে আমি জানি না এই বিষয়টাকে এত বড় করে দেখার, তো আমরা যখন ছিলাম কখন চিফ ইলেকশন কমিশনে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করে, বিকজ হি ইজ দ্য রিটার্নিং অফিসার। উনি গেলেন, উনি গিয়ে রিটার্নিং অফিসার চলে আসছেন, বলে হয়ে গেছে। তো আমাদের দেশে এখন এই ধরনের ধরুন যেই থাকুক, এখন শ্রদ্ধেয় রাষ্ট্রপতি উনি মোটামুটি উনি সর্বজনপ্রিয়, মানে গ্রহণযোগ্য এবং বেশ সবার সাথে মিলেমিশে থাকতে পারেন। এখন ওনাকে বাদ দিয়ে আর কেউ হবে কি হবে না সেটা কিন্তু দল বলতে পারবে। এবং পার্লামেন্টে আমাদের এখানে যে সমস্যাটা হচ্ছে যে আমাদের এখানে রাষ্ট্রপতি নির্বাচন শুধু এক কক্ষেই হয়, মানে পার্লামেন্টে যারা থাকেন এবং পার্লামেন্টে যার মেজরিটি থাকে তিনি হন। সেখানে কিন্তু আমরা এ পর্যন্ত নমিনেশন পেপারের পরে আর কাউকে পাওয়া যায় না, একজনের নামই দেখা যায়। এখন অন্যান্য জায়গায় যেটা হয় সেখানে কিন্তু আরও অন্যান্য যে স্টেক হোল্ডার আছে তারা কিন্তু ভোট দেয়। যেমন ভারতীয় রাষ্ট্রপতিকে কষ্ট করতে হয়, কারণ তাকে কিন্তু ক্যাম্পেইন করতে হয় রীতিমতো, বিকজ সমস্ত স্টেটের যে লেজিসলেটর তারা কিন্তু ভোট দেয়। আমাদের এখানে যদি যেটা বললেন যে তৃণমূলের এখানে কোনো বিষয়ই নেই। একটাই হতে পারে যদি এটাকে চেঞ্জ করা হয় যে নির্বাচিত যারা প্রতিনিধি আছেন অল ওভার তারা যদি প্রত্যক্ষভাবে ভোট দেন তাহলে একটা কন্টেস্ট হতে পারে, কিন্তু আদারওয়াইজ এখানে তো কন্টেস্ট নেই। এখানে যেই পার্টি মেজরিটি ফর্ম করে তাদেরই নির্বাচিত যিনি হন তিনি নির্বাচন। তবে আমরা আশা করি যে যেই হবেন, কারণ সামনে একটা ক্রিটিক্যাল টাইম আসছে ইলেকশনের সময়, রাষ্ট্রপতির বহু কিছু কাজ না থাকলেও তার মরাল দায়িত্ব আছে যে সবাইকে, সব দলকে যাতে ইলেকশনে আনা যায়। আপনার কথার আছে, এটাকে নির্বাচন না বলে সংসদীয় সিলেকশন বললেই মানানসই ছিল মোটামুটি। মানে আমি যেটা বলি মোটামুটি এরকমই, কারণ দল থেকে যদি কাউকে দাঁড়া করা হয় সে কি আরেকজনের জায়গায় ভোট দেবে নাকি? ভোট তো ওইখানে দিবে। এটা আরেকটু সংশোধন করে একটি বাক্য যদি যোগ করি, এটা মূলত একজন ভোট দিয়ে নির্বাচন করেন। মানে এটা বাস্তবতা হচ্ছে সেটা প্রধানমন্ত্রী নির্বাচন করেন কে রাষ্ট্রপতি হবেন, এটাই হচ্ছে বাস্তবতা, সংবিধানে যাই থাকে। আজিজ মাহমুদ এসি রুমের টকশো দিয়ে কাজ হবে না। ছোটন বলছে যে আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করার অনুরোধ করছে, নিশ্চয়ই আমরা করব। সেই আলাপ আলোচনাগুলো আমাদের হাতে সময় আছে। সুমন ফজলুর রহমান বলছেন একজন নাম, আমরা নামগুলো উচ্চারণ করতে চাই না।
দর্শকরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং মতামত দিচ্ছেন। আমরা সেই আশা করি যে আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এবং মূল্যবান মতামত দেবেন, যাতে আমরা সেই মতামতগুলো আমরা উপস্থাপন করতে পারি। স্যার, আপনার কাছ থেকে আমি কনক্লুশন চাচ্ছি যে ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমান রাষ্ট্রপতি তার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতার জন্য দ্বিতীয় মেয়াদ পেতে যাচ্ছেন। স্যার, হ্যাঁ? আরফিন সিদ্দিকের নামও আছে। আমি তো না, আমি তো বলেই নিলাম জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতার যুক্তিতে। আরেকটি প্রস্তাব আমি দিচ্ছি, সেটি হচ্ছে যে রাষ্ট্রপতির পদটি মাঝে মধ্যে রাজনৈতিক ব্যক্তির বাইরে বিশিষ্ট ব্যক্তির জন্য দেয়া ভালো, যেমন ভারতে আছে, তবে বিশিষ্ট ব্যক্তির যোগ্যতা নির্ধারণ করা থাকতে হবে। যেমন আমি এই প্রসঙ্গে বলি, যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম, প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো উপাচার্য, কোষাধ্যক্ষ যোগ্যতা নির্ধারণ করে দিতে হবে। রামসান যদুমধু এই পদগুলোতে এলে চলবে, শিক্ষক হিসেবে কিন্তু নিশ্চয়ই আপনার এই রাষ্ট্রপতিরও দাবিটা- যোগ্যতা নির্ধারণ করা থাকা উচিত বলে আমি জি, মনে করি। ধন্যবাদ। একটি বাক্য স্যারের সাথে যোগ করতে চাই। দুটি রাজনৈতিক দল, বড় দল বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতির বাইরের লোককে নিয়োগ দিয়েছিলেন, তাদের অভিজ্ঞতা কিন্তু ভালো না, বিচারপতি শাহাবুদ্দিন এবং প্রফেসর ইয়াজউদ্দিন সাহেব। ফলে সেই কারণে দুটি বড় দল না, হয়তো ইয়াজউদ্দিন সাহেব কিন্তু পুরোদস্ত জি, রাজনীতিবিদ। ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকত হোসেন, ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এবং আমাদের দুই সংবাদকর্মী বন্ধু আরিফ হোসেন এবং মুশির রহমান খান। আমরা এই 6 জনকে ধন্যবাদ দিই এবং ফেসবুকে অসংখ্য দর্শক যুক্ত হয়েছেন, মতামত দিয়েছেন, তারাও আছেন, এবং যারা এই অনুষ্ঠানটি দেখলেন দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।